হ্যাঁ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আজকে আমার শেষ প্রেজেন্টেশন টোটাল টেস্টিং প্রসেসের সিক্স গুগল মিটে আমরা টিটিপি নিয়ে টোটাল টেস্টিং প্রসেসের পোস্ট অ্যানালাইটিক্যাল ফেজ নিয়ে আমি আগেরবার কথা বলি এবং সেই সময় অনেক সময় সাউন্ডের সমস্যা ছিল। তো আজকে আমি একটু রিক্যাপ করব প্রথম দিকে যে ইস্যুগুলো ছিল। এখান থেকে পোস্ট অ্যানালাইটিক্যাল ইস্যুস গুলা যেগুলো আমরা সবসময় ফেস করি সেগুলো হচ্ছে প্রথমে একটা রিপোর্ট হওয়ার পর সেটা আমরা রিভিউ করা, রিপোর্টিং করা, আমরা বলি 3R। এই 3R কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। একটা রিপোর্ট জেনারেশন হওয়ার পর ইনস্ট্রুমেন্টে তখন আমাকে এটা রিভিউ করতে হয়। রিভিউটা করে ইউজুয়ালি টেকনোলজিস বা বায়োকেমিস্টরা তারা রিভিউ করে। এরপর রিপোর্টিং হয়, রিপোর্ট ফরম্যাট থাকে, তারপর আমরা রিপোর্ট রিলিজ। এবং রিপোর্ট রিলিজের জন্য অথরাইজ সিগনেটরি আমাদের সবসময় থাকে। এরপর হচ্ছে যে স্যাম্পলটা আমরা ইউজ করি সেটা রিটেনশন করা, আমরা কতদিন স্যাম্পলটা রাখবো, স্টোরেজ অফ দ্য স্যাম্পল। এরপর টার্ন অ্যারাউন্ড টাইম, আমরা নর্মাল টার্মিনোলজিতে যেগুলো রিপোর্ট ডেলিভারি টাইম। আর এরপর হচ্ছে ক্রিটিক্যাল কল ব্যাক, ক্রিটিক্যাল ভ্যালুগুলো ইনফর্ম করা ফিজিশিয়ানকে বা ফিজিশিয়ানের যারা কেয়ার গিভার থাকবে তাদেরকে। এটা অর্গানাইজেশন যে কোনো ভাবে তাদের প্রসেস সেট করতে পারে, তাদের পলিসি মতে সেটা যে করতে পারে। ইন্টারপ্রিটেশন মোস্ট ইম্পর্টেন্ট, যেটা মোস্ট আমাদেরই কাজ যারা আমরা কনসালটেন্ট হিসেবে কাজ করি ল্যাব মেডিসিনে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাডভাইজারি সার্ভিস, যেটাও কনসালটেন্টের কাজ হিসেবে। তো এটাই হচ্ছে পোস্ট অ্যানালাইটিক্যাল ওয়ার্ক ফ্লো। আইএসও 15189 এর কিউএসই তে যে স্ট্যান্ডার্ড আছে 5.7 এ তারা রিভিউ অফ দ্য রেজাল্ট নিয়ে যেটা বলে সেটা হচ্ছে ল্যাবরেটরি শ্যাল হ্যাভ প্রসিডিউর টু এনশিওর দ্যাট authorized personnel review the result of examination before release and evaluate them against the internal quality control, appropriate available clinical information or clinical history and previous examination result, যেটাকে আমরা বলি হচ্ছে ডেল্টা ভ্যালু। তো রিভিউ অফ দ্য রেজাল্ট যেটা অ্যানালিটিক্যাল ফেজটা যখন গেট ওভার হয় তখন an important essential element হচ্ছে রিভিউ অফ দ্য রেজাল্ট বিফোর দে আর কনভার্টেড ইনটু রিপোর্ট and released to the patient care. So review of the result is a proactive step, এটা basically to check quality of the test result and it prevents the errors at an early stage in post analytical test. So আমরা যদি প্রপারলি একটা রিপোর্ট রিভিউ করতে না পারি আমাদের কিন্তু এরর থেকে যাবে, এমন এটা পেশেন্টের কাছে চলে যাবে। আর এটা ইম্পর্টেন্ট, বিফোর দ্য রেজাল্ট আর কনভার্টেড ইনটু এ রিপোর্ট। সো রেজাল্ট মানে হচ্ছে যে নিউমেরিক্যাল ভ্যালুটা আমরা ইনস্ট্রুমেন্টে জেনারেট হবে সেটাই হচ্ছে রেজাল্ট। আর সেটা রিপোর্টে কনভার্ট হলে সেটাকে আমরা রিপোর্ট ফরম্যাটের মাধ্যমে সেটা রিপোর্টে কনভার্ট হবে। দিস রেজাল্ট মাস্ট বি ভ্যালিডেটেড বাই দ্য ডেজিগনেটেড অথরাইজড সিগনেটরি। তো রিপোর্টের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা রিপোর্ট ফরম্যাট আমার ক্রিয়েট করতে হবে। এমন বাংলাদেশের ম্যাক্সিমাম ল্যাব, আমি বলি 99% ল্যাবের কিন্তু রিপোর্ট ফরম্যাটটা ঠিক নেই। আমি যদি 7টা 8টা 10টা ল্যাবের রিপোর্ট ফরম্যাট নিয়ে বসি আমি কিন্তু শুধু তাদের রিপোর্ট দেখে আমরা বলে দিতে পারবো যে কোন রিপোর্টটা কোন ল্যাবটা এখানে সবচেয়ে কোয়ালিটি মেনটেন করছে। আসলে রিপোর্ট ফরম্যাট দেখেই বলা যায় রিপোর্টটা কোন। এরপর হচ্ছে রিপোর্টিং রেজাল্ট, দ্য টেস্ট রেজাল্ট ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট অফ দ্য ল্যাবরেটরি। সো এটা ফরম্যাটের মাধ্যমে আমরা করি। এর আগে আমাদের একটু জানা উচিত কমন যে প্রবলেম গুলো আমরা রিপোর্টিং অফ দ্য রেজাল্টে আমরা ফেস করি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ইনএডুকেট ভ্যালিডেশন অফ দ্য টেস্ট রেজাল্ট। এটার একমাত্র কারণ আমাদের দেশে যে প্র্যাকটিসটা সব সময় হয় আমরা কিন্তু ফুল টাইম কাজ কেউ কোনো ল্যাবে করি না, আমরা পার্ট টাইম কাজ করি, 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য যাই, সাইন করে আমরা চলে আসি। এতে কিন্তু এডুকেট ভ্যালিডেশন অফ দ্য টেস্ট রেজাল্ট হচ্ছে না। আমরা কোয়ালিটি নিয়ে জানি না ওই ওই সময়কার কোয়ালিটি কি, ক্যালিব্রেশন কেমন ছিল, ইনস্ট্রুমেন্ট মেনটেনেন্স কেমন হচ্ছে, পানির কোয়ালিটি কি, আমার টেম্পারেচার, রুমের টেম্পারেচার কেমন, হিউমিডিটি কেমন, এই প্রত্যেকটা ইস্যুই কিন্তু আমার একটা রিপোর্টের উপর ইম্প্যাক্ট ফেলে। সো আমাদের আগে জানতে হবে এই সবকিছু জেনেই কিন্তু আমাদের রিপোর্ট ভ্যালিডেট করা উচিত, কিন্তু সেটা আমাদের এখানে সম্ভব না যেহেতু আমাদের এখানে প্র্যাকটিসটা এরকম। তারপর ট্রান্সক্রিপশন এরর, যেটা সব সময় হয়। আমি যতদিনই ম্যানুয়াল রিপোর্ট করব ততদিনই কিন্তু আমার ট্রান্সক্রিপশন এরর হওয়ার পসিবিলিটি থেকে যাবে। সো আমাকে এলআইএস এ কনভার্ট হতে হবে যে ট্রান্সক্রিপশন এরর আমি জিরোতে নিয়ে আসি, এবং এটার বেঞ্চ মার্কে কিন্তু জিরো, আমার একটা রিপোর্টও ট্রান্সক্রিপশন এরর হওয়া যাবে না। ইনএডুকেট রিপোর্ট ফরম্যাট, যেটা আমি বললাম আমাদের মোস্ট অফ দ্য ল্যাবের রিপোর্ট ফরম্যাট হচ্ছে ইনএডুকেট। লেক অফ ক্রিটিক্যাল অ্যালার্ট রিপোর্টিং, যে সমস্ত প্যারামিটার ক্রিটিক্যাল প্যারামিটার আছে যেমন সোডিয়াম, পটাশিয়াম, ট্রোপোনিন, কিছু প্যারামিটার আছে যেগুলার ভ্যালু হয় লো বা হাই, ক্রিটিক্যাল আসলে সেটা জানানো। রেজাল্ট রিপোর্ট জেনারেট হওয়ার আগেই মানে রিলিজ হওয়ার আগেই কনসালটেন্ট বা ফিজিশিয়ানকে জানানো, সেটাই হচ্ছে ক্রিটিক্যাল অ্যালার্ট। সেটা মোস্ট অফ দ্য ল্যাব জানায় না। আমাদের পুরো বাংলাদেশে হয়তো 3 বা 4টা ল্যাব হয়তো ক্রিটিক্যাল ভ্যালু ইনফর্ম করে, যেটাকে আমরা ক্রিটিক্যাল কল ব্যাক বলি। নো রিপোর্টিং টার্ন অ্যারাউন্ড টাইম, ম্যাক্সিমাম ল্যাবেরই কোনো রিপোর্টিং টার্ন অ্যারাউন্ড টাইম থাকে না। আসলো রিপোর্ট, রেজাল্ট রেডি হলো, আমরা দিয়ে দিচ্ছি, এটা কন্টিনিউস একটা প্রসেসের মধ্যে চলে, কিন্তু আমাদের ফিক্সড টার্ন অ্যারাউন্ড টাইম থাকা উচিত।
এরপর হচ্ছে কম্প্রোমাইজ স্যাম্পল নট ইন্ডিকেটেড, লাইপেমিক স্যাম্পল আমরা রিপোর্টে ইন্ডিকেট করি না, হেমোলাইজ স্যাম্পল আমরা ইন্ডিকেট করি না, ইকটেরিক স্যাম্পল আমরা ইন্ডিকেট করি না। সো এই জিনিসগুলো ইন্ডিকেট না করলে ক্লিনিশিয়ানরা কিন্তু ইনফরমেশনটা ভুল পাবে। অনেক সময় আমাদের হয়তো মাইল্ড লাইপ হেমোলাইজ একটা স্যাম্পল ট্রোপনি নাই আসলো, পেশেন্টের কন্ডিশন খারাপ, ওখান থেকে হয়তো টেস্টটা করতে হইতে পারে, এবং টেস্টটা করার পরে কিন্তু আমাদের এই কন্ডিশনটা আমাদের রিপোর্টের মধ্যে একটা নোট আকারে দিয়ে দিতে হবে। রিপোর্ট ট্রান্সক্রিপশনটা আমরা দুইভাবে করি, আমি বললাম ম্যানুয়ালি। সো ম্যানুয়ালি রিপোর্ট ট্রান্সক্রাইব করলে অবভিয়াসলি সেখানে কোনো না কোনো সময় ভুল হবে, এটা এটা কখনো প্রিভেন্ট করা যাবে না। সেই জন্য আমাদের এলআইএস এ সবসময় কনভার্ট রিপোর্ট ট্রান্সক্রাইব করা উচিত। এলআইএসটা হচ্ছে ল্যাবরেটরি ইনফরমেশন সিস্টেম, আমরা সবাই জানি। শুধু এলআইএস থাকলে হবে না, আমাদের একটা এইচআইএস ও থাকতে হবে, হসপিটাল ইনফরমেশন সিস্টেম। এই দুইটা সিস্টেম একটা হসপিটাল বা একটা ল্যাবে কাজ করে। এইচআইএস এবং সাথে এলআইএস কে আমরা ইন্টারফেস করে ইনস্ট্রুমেন্ট থেকে যে নিউমেরিক্যাল ভ্যালু গুলো জেনারেট হবে সেটা কিন্তু এই সাইজে অটোমেটিক্যালি ট্রান্সপোর্ট হবে। সো এলআইএসটা আমরা দুইভাবে করতে পারি, একটা ইউনিডিরেকশনাল, সেটা অনেক পুরনো আগে করতো এবং খুব সস্তায় করা যায় ইউনিডিরেকশনাল এলআইএস, বাট এখানে অনেক কিছু ম্যানুয়ালি করতে হবে। আর বাই ডিরেকশনাল এলআইএস যদি আমরা করি, শুধু আমাদের বারকোড থাকবে, বারকোডে সব ইনফরমেশন গুলো থাকবে। স্যাম্পল যখন ল্যাবে আসবে ডিক্যাপিং সেন্ট্রিফিউজ করার পর ডিক্যাপ করে আমি প্রাইমারি টিউবটাই কিন্তু মেশিনে দিই, ইনস্ট্রুমেন্টে দিব। ইনস্ট্রুমেন্ট বারকোড রিড করে ওই পেশেন্টের রেজাল্ট জেনারেট করে আমার এইচআইএস এ পাঠিয়ে দিবে, এবং এখানে এরর অলমোস্ট জিরো। সো ট্রান্সক্রিপশন এরর এরকম হতে পারে, যেমন ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটা ট্রান্সক্রিপশন এরর 0.9 ক্যালসিয়াম রিপোর্ট হয়, কিন্তু এটা বেসিক্যালি হওয়া হবে 9.0। পটাশিয়ামের ক্ষেত্রে 52 চলে যায়, যেটা 5.2 হওয়া উচিত। সো এটা এলআইএস হলে এই এরর গুলো আমরা প্রিভেন্ট করতে পারি। এরপর রিপোর্ট ফরম্যাটিং এর যে ইস্যুটা আমরা বলি, আইএসও 15189 এ তাদের ক্লিয়ারলি তাদের বলা আছে একটা রিপোর্টে কি কি থাকতে হবে। সেই জিনিসগুলা এখানে আমি একটু দেখাচ্ছি। এটা আগেবার আমি দেখেছিলাম, বাট তখন সাউন্ডের সমস্যার জন্য হয়তো অনেকে বুঝতে পারে না। একটা হচ্ছে, প্রথম হচ্ছে a clear unambiguous identification of the examination, আমাদের ইনক্লুডিং where appropriate examination procedure আমার থাকতে হবে। তো সেটা কেমন, এরকম এক্সামিনেশন আমরা আমরা একটা রিপোর্টে ইউজুয়ালি আমরা 5টা কলাম, অনেক ক্ষেত্রে 6টা কলামও করতে পারি। একটা ফ্ল্যাগ আমরা অ্যাড করতে পারি, ইনভেস্টিগেশন, রেজাল্ট, ইউনিট, রেফারেন্স ভ্যালু এন্ড মেথড। এই থাকে। অনেক সময় অনেক ল্যাবে দেখা যায় তারা ইউনিট আলাদাভাবে লিখছে, আবার রেজাল্টের সাথেও ইউনিট গুলা দিচ্ছে। সো এটার কোনো দরকার পড়ে না। আমরা ইনভেস্টিগেশনের পর প্রত্যেকটা ইনভেস্টিগেশনের সাথে তার ম্যাট্রিক্সটা অ্যাড করতে হবে। যেমন অ্যালকালাইন ফসফেটের সেরাম আমি প্রত্যেকে করছি সেটা। তারপরে ইউরিন থেকে যদি হয় প্রোটিন ইউরিন, প্রোটিন সিরাম বা প্রোটিন সিএসএফ, এভাবে আমাদের প্রত্যেকটা ম্যাট্রিক্স গুলা উল্লেখ করতে হবে। রেজাল্ট আসবে, ইউনিট আসবে, রেফারেন্স ভ্যালু এবং মেথডটা আমাদের দিতে হবে। এরপর আইডেন্টিফিকেশন অফ দ্য ল্যাবরেটরি, এটা আমরা সবাই করি। আইডেন্টিফিকেশনটা কোন ল্যাব থেকে রিপোর্টটা হচ্ছে এটা আমরা যে এভাবে আইডেন্টিফিকেশন কোন ল্যাবরেটরি থেকে হচ্ছে সেটা আইডেন্টিফিকেশন। এরপর আইডেন্টিফিকেশন অফ অল এক্সামিনেশন দ্যাট হ্যাভ বিন পারফর্ম বাই দ্য রেফারেল ল্যাবরেটরি। সো রেফারেল ল্যাবরেটরি ব্যাপারটা আসে এভাবে, আমরা কিন্তু সব টেস্ট আমাদের ল্যাবে করব না, এটা পসিবল না। অনেক সময় লো ভলিউম টেস্ট গুলো আমরা করি না, কিন্তু আমরা কোনো পেশেন্টকে ফেরত দেবো। একটা পেশেন্ট সিবিসি ইয়াসার IL-6 নিয়ে আসলো, IL-6 আমার ল্যাবে হয় না, বাট সিবিসি ইয়াসার আমরা করি, তাহলে IL-6টা আমার ব্যবস্থা করতে কোন একটা রেফারেল ল্যাবরেটরিকে করে দেওয়া। তো রেফারেল ল্যাবরেটরিটা সেট আপেরও কিছু ক্রাইটেরিয়া আছে। আমি কিভাবে আমার রেফারেল ল্যাবরেটরি সেট করব, সেটা অবশ্যই আমার সমমানের ল্যাব হতে হবে, অথবা আমার চেয়ে কোয়ালিটির দিক দিয়ে উঁচু মানের ল্যাব হতে হবে, এমন কোন অ্যাক্রিডিটেড ল্যাব হলে আরো বেটার। তো রেফারেল ল্যাবরেটরি থেকে কোনো টেস্ট যদি আমরা করি, পেশেন্টের রাইট আছে সেটা জানার। তো এভাবে আমরা নোট দিয়ে সেটা আমাদের বলে দিতে হবে আউটসোর্স ফ্রম ডক্টর লালপ্যাথ ল্যাব, আমরা আমাদের সাথে টাই আপ করা আছে ইন্ডিয়ান লালপ্যাথ ল্যাবের সাথে। তো আমরা এইভাবে বলে দিতে হবে, এটা পেশেন্টকে জানানো, পেশেন্টের জানার রাইট আছে, সেটা এভাবে আমাদের জানাতে হবে, এবং সেটা আইএসও এভাবে চাই। Identification of all examination that have been performed, patient identification and patient location. So patient identification নিয়ে আমি প্রি অ্যানালাইটিক্যাল ইস্যুতে ডিসকাস করেছি। দুইটা আইডেন্টিফায়ার দিয়ে কিন্তু পেশেন্ট আইডেন্টিফাই করতে হবে, যে কোনো একটা ইউনিক নাম্বার, সেটা আমরা MRN বলতে পারি, মেডিকেল রেকর্ড নাম্বার, অথবা UHID বলতে পারি, ইউনিক হসপিটাল আইডেন্টিফিকেশন নাম্বার, অথবা অন্য যে কোনো নাম আমরা দিতে পারি, আর পেশেন্টের নাম। এই দুটা দিয়েই কিন্তু আমরা পেশেন্ট আইডেন্টিফাই করি, এবং তার লোকেশন, যদি ইনপেশেন্ট হয় সে কোন জায়গায় আছে সেই লোকেশনটা আমাদের রিপোর্ট ফরম্যাটে থাকতে হবে।
এভাবে আমরা অ্যাপোলোতে ইউজ করতাম হচ্ছে ইউএইচআইডি, আর ইম্পেরিয়াল আমরা ইউজ করি এমআরএন। এভাবে পেশেন্ট এবং আইডেন্টিফিকেশন, এভাবে আমরা পেশেন্ট আইডেন্টিফাই করবো। এরপর হচ্ছে নেম অফ দ্য ইউনিক আইডেন্টিফায়ার অফ দ্য রিকোয়েস্টার, যে রিকোয়েস্ট করবে তার নাম, তার আইডেন্টিফিকেশন, যেমন কে রেফার্ড বাই যেখানে লেখা থাকে সেভাবে। এরপর ডেট অফ দ্য প্রাইমারি স্যাম্পল কালেকশন, শুধু ডেট অফ দ্য প্রাইমারি স্যাম্পল কালেকশন, ল্যাব কখন রিসিভ করলো এবং ল্যাবের রিপোর্ট কখন জেনারেট হলো, এই তিনটা ডেট এন্ড টাইম অবশ্যই আমার রিপোর্টে থাকতে হবে। তারপর হচ্ছে টাইপ অফ দ্য প্রাইমারি স্যাম্পল, আমি দেখিয়েছি প্রত্যেকটা প্যারামিটারের পাশে তার সেরাম, ইউরিন বা যেভাবে থাকবে সেভাবে, মেজারমেন্ট প্রসিডিউর যদি মেথড। তারপর হচ্ছে ইউনিট, ওটা এসআই ইউনিট হতে পারে বা ইউনিট ট্রেসেবল টু এসআই ইউনিট হতে পারে, আর আদার অ্যাপ্লিকেবল ইউনিটস হতে পারে। তারপর হচ্ছে ডায়াগ্রাম, নোমোগ্রাম আমরা দিতে পারি যদি যেখানে দরকার পড়ে, সেটা আমরা একটু দেখে নিই। যেমন আমার স্যাম্পল কালেক্টেড ডেট এন্ড টাইম, স্যাম্পল রিসিভ ল্যাবে কখন করলো, যদি ফ্ল্যাবোটমি ল্যাব থেকে দূরে হয়, অনেক সময় দেখা যাচ্ছে ল্যাবটা বেসমেন্টে, ফ্ল্যাবোটমি দোতলায়, বা ল্যাবটা দোতলায়, ফ্ল্যাবোটমি গ্রাউন্ড ফ্লোরে, তাহলে অবশ্যই আমার স্যাম্পল রিসিভ টাইম এবং রেজাল্ট টাইম, এটা থেকে কিন্তু আমরা পেশেন্টের রিপোর্টের টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা বুঝতে পারবো। অনেক সময় আমরা কোয়ালিটি ইন্ডিকেটর, যে প্রাইমারি আমরা প্রি অ্যানালাইটিক্যাল ইস্যুতে দেখেছি, তো সাপোজ আমি যদি আমার কোয়ালিটি ইন্ডিকেটর সেট করি, তাহলে এখান থেকে আমি টাইমটা বের করে নিতে পারবো। এরপর ইনভেস্টিগেশন প্যারামিটারের নাম, তার সাথে তার ম্যাট্রিক্স কি থাকবে, সেটা রেজাল্টও যাচ্ছে, ইউনিট যাচ্ছে, এবং মেথড গুলা এভাবে আমরা দিব। এরপর ডায়াগ্রাম, অবশ্যই সিরাম প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস, ইউজুয়ালি বায়োকেমিস্ট্রিতে আমরা সিরাম প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস বায়োকেমিস্ট্রির আন্ডারে আমরা করি, সেখানে আমরা এইভাবে গ্রাফ দিতে পারি। অনেক সময় নোমোগ্রাম যেটা বলে, নোমোগ্রাম দিতে পারি, যেমন এটা হচ্ছে প্রোক্যালসিটোনিন, এখন খুব ইউজ হচ্ছে কোভিড এর জন্য প্রোক্যালসিটোনিন। সো এই ধরনের নোমোগ্রাম দিয়ে দিলে একটা গ্ল্যান্স আমি কিন্তু দেখে বলতে পারবো পেশেন্টের ভ্যালুস গুলো এখানে দিয়ে দিলে, তাহলে এখানে কোথায় কোন কন্ডিশনে পেশেন্ট আছে সেটা আমি বলতে পারবো। হেলদি, লোকাল ইনফেকশন, সিস্টেমিক ইনফেকশন, সিভিয়ার সেপসিস আর সেপটিক শক কোন কন্ডিশন আছে, সেটা আমরা ইজিলি এই নোমোগ্রাম থেকে বলতে পারি। এরপর হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ দ্য রেজাল্ট, যেখানে দরকার আমরা একটা ইন্টারপ্রেটিভ গাইড দিয়ে দিতে পারি। ইন্টারপ্রেটিভ গাইডে কোন ইন্টারফারেন্স যদি টেস্টের সাথে থেকে থাকে সেটা উল্লেখ করতে পারি, কোন কন্ডিশনে হাই হতে পারে, কোন লো হতে পারে, এই জিনিসগুলো আমরা দিয়ে দিলে আমাদের দিক থেকে আমরা ক্লিয়ার থাকবো। যদি কোনো রেজাল্টে ডিসক্রিপেন্সি থেকেও থাকবে, সেটা কি জন্য হচ্ছে, ক্লিনিশিয়ানরা এটা পড়লেই বুঝতে পারবে। তারপর হচ্ছে এক্সপ্লেনেটরি নোট, এটা হচ্ছে স্যাম্পল কন্ডিশন, যেমন ট্রাইগ্লিসারাইড 388, তার মানে হচ্ছে স্যাম্পলটা ম্যাট্রিক্স বা ক্লাউডি ছিল, এটা আমাদের জন্য সুবিধা। অনেক সময় ট্রাইগ্লিসারাইড 2000, 3000, 5000, 7000 পর্যন্ত ট্রাইগ্লিসারাইড হয়, এমন দেখা যায় ম্যাট্রিক্স ক্লাউডি বা মিল্কি বা টার্বিড। সো নোটটা দিয়ে দিলে আমরা ইজিলি বুঝতে পারবো হচ্ছে এই ট্রাইগ্লিসারাইডটা এরকমই হওয়া উচিত। যেমন ক্লিনিশিয়ানরা দেখলেও বুঝতে পারবে, হ্যাঁ একটা মিল্কি ম্যাট্রিক্স ছিল বা ক্লাউডি বা টার্বিড ম্যাট্রিক্স ছিল, তার ট্রাইগ্লিসারাইড হাই হওয়ারই কথা। এবং মাইক্রোবায়োলজিতে এইভাবে আমরা দিতে পারি গ্রোথ, মিক্স গ্রোথ আসলে। তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য পার্সন রিভিউইং দ্য রেজাল্ট, অথরাইজিং দ্য রিলিজ অফ দ্য রিপোর্ট, এখন কে রিপোর্ট অথরাইজ রিলিজ করবে সেই নিয়ে। তো সেটা নিয়ে আমাদের দেশে ওভাবে কোনো ডিরেক্ট কোনো আইন কানুন নাই, বাট দ্য ল্যাবরেটরি শুড ডেভেলপ এ ডকুমেন্টেড প্রসিডিউর। ল্যাবরেটরিকে অবশ্যই একটা ডকুমেন্টেড প্রসিডিউর, যেটাকে আমরা বলি কিউএসপি, কোয়ালিটি সিস্টেম প্রসিডিউর ফর রিলিজ অফ দ্য এক্সামিনেশন রিপোর্ট, সেটা আমরা এভাবে করতে পারি। এটা একটা ডকুমেন্টেড প্রসিডিউর for the release of the result, কে রিপোর্ট রিলিজ করবে, স্টাফ রেসপন্সিবল এন্ড অথরাইজড ফর পারফর্ম দ্য প্রসিডিউর, ল্যাবরেটরি কনসালটেন্ট, স্পেশালিস্ট, রেজিস্ট্রার, অর্থাৎ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট আমরা যারা আছি তারাই কিন্তু রিপোর্ট রিলিজ করতে পারবে। এটা হচ্ছে অ্যাপোলোতে এই পলিসিটা ছিল। ইম্পেরিয়াল আমাদের একই পলিসি, টাইমস হোয়েন দ্য প্রসিডিউর ইজ টু বি ফলো, অল টাইম, মেথড টু বি ফলো, কোথায় কিভাবে রিপোর্ট গুলা ফলো করবে, এইভাবে আমরা একটা ডকুমেন্টেড প্রসিডিউর আমরা করতে পারি। তারপর দিস ইজ টু এনশিওর দ্যাট রিপোর্ট ইজ রিলিজড বাই অথরাইজড পার্সোনেল এন্ড রিচেস দ্য রাইট ডেস্টিনেশন উইথ মেইনটেইন কনফিডেন্সিয়ালিটি, এটা খুব ইম্পর্টেন্ট, কোথায় রিপোর্টটা যাবে। দ্য ল্যাবরেটরি মে ডেভেলপ এন্ড কাস্টমাইজ ইটস ওন সিস্টেম ফর রিলিজ অফ দ্য রিপোর্ট, এটাই হচ্ছে আমাদের ওন সিস্টেম, আমরা আমাদের মতো করে ডেভেলপ করেছি। এন্ড বিফোর দ্য রেজাল্ট আর কনভার্টেড ইনটু রিপোর্ট, দিস রেজাল্ট মাস্ট বি ভ্যালিডেটেড বাই designated authority signatory. So ভারতে NABL এর 112 standard gives a reference to Medical Council of India regulation as to who should be an authorized signatory in laboratory, সেটা হচ্ছে all laboratory reports to be signed and countersigned by person registered with the MCI, State Medical Council। তাহলে ওরাই শুধু রিপোর্ট রিলিজ করতে পারবে যারা মেডিকেল কাউন্সিল ইন্ডিয়ার সাথে রেজিস্টার্ড, আমাদের বিএমডিসির মতো। এবং কতগুলো নিউজ এর মধ্যে আসছিল, এটা হচ্ছে ড্রেকান কনিকলে আসছিল, অনলি অ্যালোপ্যাথিক ডক্টর ক্যান সাইন ল্যাব রিপোর্টস, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। এরপর একটা ছিল অনলি এমবিবিএস ক্যান সাইন ল্যাব রিপোর্টস, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, পিএইচডি এমএসসি ডিগ্রি হোল্ডার্স নট অথরাইজড। সো এখানে অনলি এমবিবিএস বলতে হচ্ছে বেসিক ডিগ্রি এমবিবিএস থাকতে হবে, তারপর তার পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে সেটা। এবং এটা নিয়ে ভারতের সুপ্রিম কোর্টও কিন্তু একটা রিট হয়, সেই রিটের যে ভার্ডিক্টটা দেয় সেটাও এরকম,
laboratory report can be countersigned only by a registered medical practitioner with a postgraduate qualification in pathology is correct. So এরকম আমাদের দেশে 1982 যে অর্ডিন্যান্স আছে, দ্য মেডিকেল প্র্যাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিকস এন্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982, সেখানে মেডিকেল প্র্যাকটিসের আন্ডারে কিন্তু প্যাথোলজি প্র্যাকটিসটা চলে আসে। মেডিকেল প্র্যাকটিস ইনক্লুডস সার্জিক্যাল অপারেশন, কন্ডাকশন অফ দ্য লেবার, প্যাথোলজিক্যাল অ্যান্ড সো আমরা যারা প্যাথোলজিস্ট তারা কিন্তু মেডিকেল প্র্যাকটিসের আন্ডারে চলে যাচ্ছে। এবং আরেকটা হচ্ছে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, তাহলে কারা হবে? যারা মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এর সাথে রেজিস্ট্রেশন থাকবে। ইনডাইরেক্টলি এটা বলাই আছে যে তাহলে ল্যাবরেটরি রিপোর্ট বেসিক্যালি রিলিজ করতে হবে যারা বিএমডির সাথে রেজিস্টার্ড তারা। এটা একটা টোটাল রিপোর্টেড ফরম্যাট, টোটাল ডিটেইলস সবকিছু এখানে দেওয়া আছে, ইন্টারপ্রেটিভ গাইড, রেজাল্ট, ইউনিট সবকিছু এই রিপোর্টের একটা টোটাল রিপোর্ট, কমপ্লিট রিপোর্ট ফরম্যাট এভাবে হওয়া উচিত। এমন রিপোর্টের ব্যাকে কিন্তু আমরা একটা ডিসক্লেমারও দিয়ে দিতে পারি, যেমন এই জিনিসগুলো লিখে বিভিন্ন ইস্যুগুলোকে কতদিন পর রিপিট করা যাবে, মেডিকেল লিগাল ইস্যুতে এই রিপোর্ট ইউজ করা যাবে, বিভিন্ন রকম, এবং কার সাথে যোগাযোগ করবে কোনো রিপোর্টের ডিসক্রিপেন্সি থাকলে আমরা একটা ডিসক্লেমার রিপোর্টের পিছনে অ্যাড করতে পারি। এরপর স্যাম্পল স্টোরেজ এন্ড রিটেনশন। সো আমাদের স্যাম্পলটা স্টোর করতে হয় কেন? স্যাম্পলটা স্টোর করতে হয় বেসিক্যালি দুইটা কারণে। একটা হচ্ছে যদি কোনো কারণে অ্যাড অন টেস্টের দরকার পড়ে, সাপোজ সকালে টিএসএস করলো, হাই আসলো, কনসালটেন্ট বিকেলে ফোন করে বললো ওটার একটা FT4 করতে হবে পেশেন্টের। সো আমার রিড্র না করে যদি আমার যদি স্যাম্পল স্টোরে থাকে বা একদিন পরও যদি চাই তাহলে স্টোরে থাকে, তাহলে সেখান থেকে বের করে আমি স্যাম্পলটা FT4 করে দিতে পারি পেশেন্টের, আর রিড্র দরকার পড়ে না। এমন অনেক সময় দেখা যায় পেশেন্ট কিন্তু হসপিটালাইজ থাকা অবস্থায় হসপিটাল অ্যাকোয়ার্ড এনিমিয়া হয়ে যায় ব্লাড ড্র করতে করতে। সেটা নিয়ে অনেকগুলো স্টাডি আছে, হসপিটাল অ্যাকোয়ার্ড এনিমিয়া, HAA। সো সেটা আমরা প্রিভেন্ট করতে পারি অনেক সময়, কিন্তু সেটা করার সময় আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে কোন কোন প্যারামিটারের আমি অ্যাড অন টেস্ট করবো। ট্রপনিনের কিন্তু অ্যাড অন টেস্ট করা যাবে না। সকালে ইমার্জেন্সিতে পেশেন্ট আসলো, তার ক্রিয়েটিনিন, ইউরিয়া বা গ্লুকোজ হলো, বিকাল বেলা ওই স্যাম্পল থেকে আমাকে বলা হলো যে অ্যাড অন টেস্টটা ট্রপনিন করে দেওয়ার জন্য, কিন্তু সেটা আমরা করবো না, কারণ এর মধ্যে ট্রপনিন ভ্যালু চেঞ্জ হবে, সকালের আর বিকালে চেঞ্জ হবে, আমরা ফ্রেশ স্যাম্পল নিয়ে করবো। সো এইভাবে আমরা আমাদের রিটেনশন পলিসি গুলো সেট করতে পারি, কোন স্যাম্পল আমরা কতদিন রাখবো। আর একটা ইস্যু হচ্ছে যেটার জন্য আমরা স্যাম্পল স্টোর বা রিটেন করব, সেটা হচ্ছে কোনো কারণে যদি ক্লিনিশিয়ানরা 5 দিন বা 7 দিন পরে রিপোর্ট তাদের সন্দেহ হচ্ছে বা রিপিট চাচ্ছে বা তাদের মনে হচ্ছে রিপোর্টটা ঠিক নাই, তখন কিন্তু আমরা প্রাইমারি স্যাম্পল থাকলে প্রাইমারি স্যাম্পল থেকে রুট কজ অ্যানালাইসিস করার জন্য বেসিক্যালি আমাকে প্রথমে প্রাইমারি স্যাম্পল বের করতে হবে, সেটা পরে দেখতে হবে, যদি দরকার পড়ে আমরা ফ্রেশ স্যাম্পল আবার নিয়ে টেস্টগুলো করতে পারি। স্টোরেজের জন্য আমরা কোল্ড রুম বলি, কোল্ড রুম আমরা করে নিতে পারি। এটা লোকালি কিন্তু এই কোল্ড রুম গুলো বানানো যায়, এটা আমরা চিটংয়ে লোকালি বানিয়ে নিই। তো এটা 7টা শেলফ যদি আমাদের থাকে, যেমন স্যাটারডে, সানডে, মানডে এভাবে লিখা, যে বারের স্যাম্পল ওই বারে রাখলে তাহলে স্যাম্পল রিট্রাইভ করা আমাদের জন্য খুব ইজি হয় আর কি। 5 ফিট 6 ফিট বা 4 ফিট উঁচা এই ধরনের একটা কোল্ড রুম, একটা চিলার দিয়ে, সিম্পল একটা চিলার দিয়ে এটা করে দেওয়া যায়, 2 to 8 ডিগ্রি মেনটেন হবে। এখানে আমরা সব স্যাম্পল গুলা যেগুলা 2 to 8 ডিগ্রিতে রাখতে হয় সেগুলো আমরা মেনটেন করতে পারি। টার্ন অ্যারাউন্ড টাইম আমরা সবাই জানি রিপোর্ট ডেলিভারি টাইম। তো টার্ন অ্যারাউন্ড টাইম কাউন্ট করি আমরা হচ্ছে স্যাম্পল ল্যাবে রিসিভ করার পর থেকে রিপোর্ট জেনারেশন পর্যন্ত যে টাইম, সেটাই আমরা টার্ন অ্যারাউন্ড টাইম হিসেবে কাউন্ট করবো। এবং প্রত্যেকটা প্যারামিটারের জন্য একটা সেট টার্ন অ্যারাউন্ড টাইম আমাদের সেট করতে হবে। জয়েন্ট কমিশন অফ ইন্টারন্যাশনাল তাদের টার্ন অ্যারাউন্ড টাইম নিয়ে যে স্ট্যান্ডার্ড, সেখানে বলে ল্যাবরেটরি রেজাল্ট আর অ্যাভেলেবল ইন টাইমলি ওয়েস অ্যাজ ডিফাইন্ড বাই দ্য হসপিটাল। এটা তারা কমপ্লিটলি হসপিটালের উপর ছেড়ে দেয় ব্যাপারটা দেখা হয়, মানে তাদের মেজারেবল এলিমেন্টস গিয়ে তারা বলে ল্যাবরেটরি রিপোর্টস আর ল্যাবরেটরি রেজাল্ট আর রিপোর্টেড উইদিন এ টাইম ফ্রেম টু মিট দ্য পেশেন্ট নিড। তাহলে আমার ট্রপনিন আইয়ের টার্ন অ্যারাউন্ড টাইম বেঞ্চমার্ক হচ্ছে 1 আওয়ার, 45 মিনিটস টু 1 আওয়ার। তো হসপিটাল যদি এখন পলিসি করে যে আমি ট্রপনিন একদিন পর রেজাল্ট দেবো, তাহলে সেক্ষেত্রে হবে না, আমাকে পেশেন্টের নিডটা মিট করতে হবে। সেটাই হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমের মূল উদ্দেশ্য। আমি আমার মতো করে করবো ঠিকই আছে, বাট সেটা পেশেন্টকে কাজে লাগতে হবে। ইমার্জেন্সি টেস্ট এন্ড আফটার আওয়ার্স উইকেন্ড টেস্টিং নিডস are included. Result from the urgent tests, such as those from the emergency department, operating theaters, intensive care are given a special attention, যেগুলোকে আমরা স্পেশাল। সো টার্ন অ্যারাউন্ড টাইমের পলিসি সেট করার সময় আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে, প্যারামিটার আরটা হচ্ছে এরিয়া। যে সমস্ত প্যারামিটার খুব আর্জেন্ট, যেমন ট্রপোনিন, স্টেট টেস্ট আমরা বলি, এবিজি, অ্যামোনিয়া প্রোক্রাসিড, এগুলা টার্ন অ্যারাউন্ড টাইম এগুলো যেখান থেকে আসুক আমরা 1 আওয়ারের মধ্যে দিয়ে দেবো। এবিজি আমরা 15 মিনিটসের মধ্যে দিয়ে দিই, আর গুলো 1 আওয়ারের মধ্যে। আর এরিয়া বেসিসে যদি করি, আইপিডি টার্ন অ্যারাউন্ড টাইম একরকম হবে, ইউজুয়ালি আমরা 2 আওয়ার্স এর মধ্যে দিয়ে দিই। ওপিডি টার্ন অ্যারাউন্ড টাইম আমরা একভাবে সেট করতে পারি, ইমার্জেন্সি এবং আইসিইউ টার্ন অ্যারাউন্ড টাইম 1 আওয়ারের মধ্যে আমরা সেট করতে পারি। এটা একটা টাইম লাইন। সো এভাবে আমরা পলিসি গুলো করতে পারি। স্যাম্পল কালেক্টেড ফ্রম দ্য ওপিডি বিটুইন 9 to 12 আওয়ার্স, রিপোর্ট উইল বি রেডি বাই 17 আওয়ার্স। ওপিডির জন্য এভাবে করতে পারি। আফটার 12 আওয়ার্স এর নেক্সট ডে 11 আওয়ার্স এভাবে করতে পারি। ইমার্জেন্সির জন্য 1 আওয়ারে করতে পারি। কার্ডিয়াক মার্কার গুলো 1 আওয়ারের মধ্যে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম সেট করতে পারি।
সো এই যে টার্ন অ্যারাউন্ড টাইম, আমাদের স্যাম্পল কালেক্টেড, স্যাম্পল রিসিভ এবং স্যাম্পল রেজাল্ট ডেট যে আছে, এখান থেকে আমার টার্ন অ্যারাউন্ড টাইম ফেল হচ্ছে কিনা কোনো সময়, তাহলে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। এটা যেমন এখানে ল্যাব স্যাম্পল রিসিভ করা হচ্ছে 12:49 PM এ, এবং রিপোর্ট জেনারেট হয় 3:36 PM এ। অলমোস্ট 3 to 3 hours এর মধ্যে কিন্তু আমার রিপোর্ট রেডি হয়ে যায়। এবং এই টার্ন অ্যারাউন্ড টাইমটা কিন্তু পেশেন্টকে জানানোর দায়িত্ব কিন্তু আমাদেরই। আমরা আপনার পেশেন্টের সাথে বেসিক্যালি আমরা একটা চুক্তি করি। এই চুক্তির পত্রটা হচ্ছে মানি রিসিট। এই মানি রিসিটের রেজিস্টার পেশেন্ট থেকে আমি আপনাকে ক্রিয়েটিনিং করে দিব, আমাকে এত টাকা দিতে হবে, এবং এই ক্রিয়েটিনিনের রেজাল্টটা আমি আপনাকে এই সময়ের মধ্যে দিব। এটাই হচ্ছে পেশেন্টের সাথে আমার চুক্তি। এই চুক্তি কোনো সময় ভঙ্গ করা যাবে না। যদি কোনো কারণে আমার মেশিন ডাউন থাকে, তাহলে অবশ্যই পেশেন্টকে আগে ফোন করে জানিয়ে দিতে হবে আমার সমস্যার কথাটা এবং কোন সময় আমি রিপোর্টটা দিব। এটা অবশ্যই আমার সাথে পেশেন্টের সাথে আমার কমিউনিকেট করতে হবে, তাহলে আমার না হয় আমার সাথে পেশেন্টের কন্ট্যাক্টটা ভায়োলেশন হবে। এভাবে আমরা প্রত্যেকটা প্যারামিটারে রিপোর্ট ডেলিভারি টাইম, মানি রিসিটও আমরা দিয়ে দিতে পারি কখন সে রিপোর্ট গুলা পাবে। তারপর আমরা একটা সার্ভিস ম্যানুয়াল করতে পারি। বেসিক্যালি আমাদের ক্লায়েন্টের জন্য সার্ভিস ম্যানুয়াল, আমাদের ল্যাবে যতগুলো ল্যাব আছে প্রত্যেকটা প্যারামিটার অ্যালফাবেটিক্যাল অর্ডারে এভাবে একটা সার্ভিস ম্যানুয়াল আমরা করে নিতে পারি। কোন ডিপার্টমেন্টে হচ্ছে, মেথড কি ইউজ, কোন ইনস্ট্রুমেন্ট ইউজ হচ্ছে, স্পেসিমেন কি, স্পেসিমেন ভলিউম কত লাগবে, টেম্পারেচার কত, অ্যাম্বিয়েন্ট বা 37 ডিগ্রি, 4 ডিগ্রি যাই হোক, 0 ডিগ্রি, ফ্রিকোয়েন্সি কত, এবং টার্ন অ্যারাউন্ড টাইম। এই টোটাল সার্ভিস ম্যানুয়ালের যতগুলো টেস্টের প্রত্যেকটা এই ধরনের সার্ভিস ম্যানুয়াল করে আমরা রাখতে পারি। সেগুলো আমরা ফ্রন্ট ডেস্কে রাখতে পারি। আমাদের ক্লায়েন্ট যারা থাকবে, ডক্টর যারা যারা থাকবে, তাদেরকে আমরা দিতে পারি, তাহলে তারা আমাদের সার্ভিস ম্যানুয়াল থেকে সব ইনফরমেশন গুলো পাবে। এরপর আছে হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। আমি আগে বললাম ক্রিটিক্যাল ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি ডক্টর লার্নবার্গ 1972-তে প্রথম এই টার্মিনোলজিটা কয়েন করে প্যানিক ভ্যালু হিসাবে। উনি তখন উইসকনসিন ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল। সো প্যানিক ভ্যালু টার্মিনোলজিটা কয়েন করার পর যে জিনিসটা হয়, পেশেন্টরা প্যানিক ভ্যালু জানার পর পেশেন্ট আরো বেশি প্যানিক হয়ে যায়, তখন তারা সেটাকে ক্রিটিক্যাল ভ্যালু হিসাবে নামকরণ করেন। এমন ক্রিটিক্যাল ভ্যালু ডিফাইন যদি আমরা করি, সেটা হচ্ছে সাজেস্টিং দ্যাট পেশেন্ট ইজ ইমিনেন্ট ডেঞ্জার আনলেস অ্যাপ্রোপ্রিয়েট থেরাপি ইজ ইনিশিয়েটেড। তাহলে পটাশিয়াম, একটা পেশেন্টের পটাশিয়াম 2 বা 1.9, তাহলে অবভিয়াসলি আমার বুঝতে হবে পেশেন্টটা আসলে ইমিনেন্ট ডেঞ্জারে আছে, তার হেলথ কন্ডিশন খুবই খারাপ, যে কোনো সময় কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, তাহলে তার ইমিডিয়েট অ্যাটেনশন দরকার। সেজন্য এই ধরনের ভ্যালুগুলো আসলে আমি যখন ল্যাবে জানতে পারবো, রিপোর্ট করার আগে আমি কনসালটেন্টের সাথে কমিউনিকেট করবো, সেটা ওভার ফোন হোক, মেসেজের মাধ্যমে, পলিসি মতো কমিউনিকেট করে আমি রেজাল্টটা জানিয়ে দেবো। তো ক্রিটিক্যাল ভ্যালু রেগুলেশনে অনেক ক্লিনিক্যাল ল্যাবরেটরি ইমপ্রুভমেন্ট অ্যামেন্ডমেন্ট, তারা অলওয়েজ রিটার্ন প্রসিডিউর, বাট আমেরিকাতে যত ল্যাব আছে তারা তাদের জন্য রিটার্ন প্রসিডিউর চাই। জয়েন্ট কমিশন, তারা ডকুমেন্টেশন এন্ড রিড ব্যাক চাই। ক্যাপ প্রসিডিউর, ডকুমেন্টেশন, রিড ব্যাক এন্ড টার্ন অ্যারাউন্ড টাইম, সো এগুলোর জন্য আমাদের একটা লগ মেনটেন করতে হবে। ISO 15189, when examination result fall within established alert or critical intervals, a physician or other authorized help professional is notified immediately। এটা হচ্ছে আসল কথা, আমি অবশ্যই নোটিফাই করতে হবে একজনকে। তো ক্রিটিক্যাল ভ্যালু, বায়োকেমিস্ট্রির ক্রিটিক্যাল ভ্যালু গুলো এরকম, এগুলা ইন্টারন্যাশনাল জার্নাল বা বড় যে ল্যাব গুলো ওখান থেকে নেওয়া, এমন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এই প্র্যাকটিসটা, এই প্যারামিটার গুলা এই রেঞ্জের মধ্যে ইউজ করা হয়। এখানে নতুন করে আমাদের সেট করার কোনো কিছু নেই। যেমন গ্লুকোজ লেস দেন 2.5 মিনিমল, এটা হচ্ছে ক্রিটিক্যাল। আবার 25 মিনিমল, সেটা হচ্ছে ক্রিটিক্যাল। নিউবর্নের জন্য 1.6 মিলিমল ক্রিটিক্যাল। তারপর ক্যালসিয়াম লেস দেন 6, মোর দেন 30 মিলিগ্রাম ক্যালসিয়াম। যখন প্রথম ডক্টর লার্নবার্গ ক্রিটিক্যাল ভ্যালু এস্টাবলিশ করে, তখন তারা গ্লুকোজের লোয়ার কাট অফ রাখা হচ্ছে 3.5 মিলিমল। এতে দেখা যাচ্ছে যখন তো মোবাইল ছিল না, তাদের অনেক বেশি ফোন কল করতে হচ্ছিল ক্লিনিশিয়ানদের, এমন ক্লিনিশিয়ানরা খুব বিরক্ত হচ্ছিল। পরে তারা ক্লিনিকোপ্যাথোলজিক্যাল মিটিং করে এটাকে 2.5, কাট অফটা 2.5 নিয়ে আসে, এবং দেখা যায় বছরে তাদের 2500 থেকে 3000 ফোন কল কমে যায়। তো এভাবে কিন্তু ক্রিটিক্যাল কল গুলো আস্তে আস্তে এস্টাবলিশ হয়। সোডিয়াম যেমন 120, লেস দেন, মোর দেন 160, এটা আসার সাথে সাথে জানাতে হবে। সেরেব্রোস্পাইনাল ফ্লুইড এর ক্রিটিক্যাল ভ্যালু গুলো এরকম। হেমাটোলজিরও ক্রিটিক্যাল ভ্যালু আছে, প্রত্যেকটা ল্যাবেরই আলাদা আলাদা ক্রিটিক্যাল ভ্যালু সেট আছে, মাইক্রোবায়োলজির জন্য এগুলা। তো ক্রিটিক্যাল ভ্যালু কিছু প্রসিডিউর আছে। প্রসিডিউর হচ্ছে যখনই ক্রিটিক্যাল ভ্যালু ল্যাবে জেনারেট হবে একটা ভ্যালু ক্রিটিক্যাল সেটা মনে করে, তখন যে টেকনোলজিস্ট থাকবে বা সাইন্টিফিক অফিসার থাকবে, তারা প্রথমে সেটাকে কনফার্ম করবে। সেটা ব্যাকআপ মেশিনে রান করে কনফার্ম করতে পারে, তার ক্যালিব্রেশন চেক করবে, তার কোয়ালিটি কন্ট্রোল চেক করে কনফার্ম করবে। যখন কনফার্ম হলো যে হ্যাঁ এটা এখনো ক্রিটিক্যাল, স্টিল ক্রিটিক্যাল, তাহলে তারপর সেটি করবে পার্সোনাল উড কমিউনিকেট উইথ দ্য রেসপন্সিবল কেয়ার গিভার, কনসালটেন্ট, রেজিস্ট্রার মেডিকেল অফিসার, নার্স, অপারেটর, যে কোনো কারোর সাথে যোগাযোগ করবে। এটা অর্গানাইজেশন যেভাবে পলিসি সেট করবে সেভাবে। এট দ্য সেম টাইম হি অর শি উইল অলসো ইনফর্ম দ্য রেজাল্ট টু দ্য কনসার্ন ল্যাব ডক্টর, যে কনসালটেন্ট থাকবে তাকেও জানাতে হবে যে এটা একটা ক্রিটিক্যাল ভ্যালু আসে।
For outpatient, critical value would be informed to responsible consultant or his or her medical assistant. অনেক সময় আউটপেশেন্টে ক্রিটিক্যাল ভ্যালু জানানো থাকে আমাদের জন্য ক্রিটিক্যাল হয়ে পড়ে, যে অনেক সময় ফিজিশিয়ানকে ট্রেস করা যায় না, সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা পেশেন্টের অ্যাটেন্ডেন্টকে ফোন করে ক্রিটিক্যাল ভ্যালুটা জানাই। সেটা অবশ্য জানানোর ল্যাঙ্গুয়েজটা একটু অন্যভাবে জানাই। আমরা বলি আপনার রেজাল্ট রেডি আছে, রেজাল্ট একটু বেশি আছে বা কম আছে, আপনার ডক্টর দেখাতে হবে, আপনি আপনার রিপোর্ট নিয়ে যান। তো এইভাবে আমরা জানাই। আর কোনো কারণে যদি আমরা জানাতে না পারি, তাহলে আমাদের লগে সেটা কমিউনিকেশন ফেলিওর হিসাবে লিখে রাখি। আপনার রিসিভিং দ্য রেজাল্ট, দ্য রিসিভার উইল রিকনফার্ম দ্য রেজাল্ট টু দ্য ডেলিভারি এন্ড বাই কলিং ব্যাক ওভার ফোন। অর্থাৎ যে রিসিভ করবে ফোন কল, তাকে কিন্তু আবার সেটা রিড ব্যাক করতে হবে। পেশেন্টের নাম, ইউজুয়ালি যা যা বলা হবে এবং ভ্যালুটা কত। ইউজুয়ালি ভ্যালুগুলো আমরা আলাদা আলাদা ভাবে বলি। 15 আমরা বলি না, আমরা বলবো 15, 50 বলবো না, 50 বলবো। কারণ অনেক সময় 15 বললে 50 শুনতে পারে, 50 বললে 15 শুনতে পারে, এই ধরনের এরর হতে পারে। দ্য ল্যাব পার্সোনাল উইল রেকর্ড দ্য ডিটেলস ইন দ্য ক্রিটিক্যাল কল ব্যাক লগে, আমরা এটা রেকর্ড করবো। এটাই হচ্ছে প্রসেস ফ্লো ক্রিটিক্যাল কল ব্যাক। যেমন এটা হচ্ছে লগ গুলো এভাবে আমরা মেনটেন করি। কোন সময় আমরা স্পেসিমেন রিসিভ করলাম, স্পেসিমেন রিসিভিং ডেট এন্ড টাইম, ক্রিটিক্যাল ভ্যালু কনফার্মেড, প্যারামিটারস এর নাম, ভ্যালু সহ, ইনফর্ম বাই উইথ ডেট এন্ড টাইম। সো যেহেতু এখানে সাইন দেওয়া হবে, প্রত্যেক ল্যাব টেকনোলজিস্ট এবং নার্স যারা থাকবে প্রত্যেকে কিন্তু আমরা ছোট ছোট সিল করে দিই। যেখানে সাইন হবে সিলটা দিতে হবে, যাতে আমরা ট্রেস করা যায় কে এটা রিসিভ করেছে, ট্রেসেবল যাতে হয়। আমি সাইন দিয়ে কিন্তু কাউকে ট্রেস করতে পারবো না, অনেকে অস্বীকার করতে পারে এটা আমার সাইন না। সেজন্য এই জন্য সিল আমাদের এই ক্ষেত্রে সিল ইউজ করতে হবে। ওয়ার্ডে যারা রিসিভ করবে তারা তাদের লগে একইভাবে সিল ইউজ করবে। এবং রিড ব্যাক এন্ড ভেরিফাইড, এটাকে ইয়েস বা ওকে লিখতে হবে, যে সেটা আবার রিড ব্যাক এবং ভেরিফাইড। এটা মাইক্রোবায়াল ক্রিটিক্যাল লগ বুক। অনেক সময় আমরা যখন আমাদের এলআইএস আমরা এস্টাবলিশ করি অ্যাপোলোতে, তখন কিন্তু আমরা ক্রিটিক্যাল কল ব্যাকের জন্য এলআইএস এর মাধ্যমে কিন্তু ক্রিটিক্যাল কল ব্যাক মেসেজের মাধ্যমে জানা যায়। যেমন এই পেশেন্টের বিলিরুবিন আসে একটা নিউনেট 16.1, বিলিরুবিন নিউনেটের বিলিরুবিন 15 মিলিগ্রাম আর উপরে হলে কিন্তু আমরা ক্রিটিক্যাল ধরি। তো ইমপ্রেশন একটা আমাদের অপশন আছে, সেই ইমপ্রেশনের ক্রিটিক্যাল কল ভ্যালু আসলে ওটাকে যদি আমরা ক্লিক করি, তখনই কিন্তু কনসালটেন্টের কাছে মেসেজ চলে যাবে। এই মেসেজ গুলো কনসালটেন্ট দেখতে পারে। সো এখানে একটা এরর অবশ্যই স্টিল আছে, যেটা হচ্ছে আমরা প্যারামিটার যেমন সোডিয়াম প্লাজমা ভ্যালু 106, বাট এটার ইউনিটটা এখানে দেওয়া নাই। এটা ইউনিটটা অ্যাড করা উচিত, এটা কোন ইউনিটের রিপোর্টটা হচ্ছে সেটা জানার জন্য। বাট এভাবে আমরা মেসেজ দিই। এটা কনসালটেন্ট একটা মেসেজ পাবে, যে ফিজিশিয়ান, প্রাইমারি ফিজিশিয়ান, না ওয়ার্ডে যদি নার্স থাকে, নার্স যে থাকবে সে একটা পাবে, আর ল্যাব ডক্টর, এই তিনজনে এই মেসেজটা পাবে। তো ক্রিটিক্যাল বেঞ্চমার্ক হচ্ছে এরকম, ইনফর্ম টাইম, ক্রিটিক্যাল ভ্যালু ল্যাবে পাওয়ার ইনফর্ম টাইম হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে 20 মিনিট। 20 মিনিটের মধ্যে এটা আমাকে জানাতে হবে ফিজিশিয়ানকে বা কেয়ার গিভারকে। আর অ্যাকশন টাইম, আর ফিজিশিয়ান জানার পর এটা অ্যাকশন নিতে হবে। যদি কোনো হাইপোক্যালিমিয়ার পেশেন্ট থাকে, তাহলে তার কারেকশন করার জন্য 30 মিনিটের মধ্যে কিন্তু অ্যাকশন টাইমটা নিতে হবে। রিপোর্ট ইন্টারপ্রিটেশন, রিপোর্ট ইন্টারপ্রিটেশনের জন্য আমাদের অনেকগুলো ফ্যাক্টর সবসময় মাথায় রাখতে হয়। যেমন পেশেন্টের ক্ষেত্রে যেমন এজ, জেন্ডার, হিস্ট্রি, যেমন বিভিন্ন এজের কিন্তু প্যারামিটারের ভ্যালু বিভিন্ন রকম হতে পারে। একটা বাচ্চার ক্রিয়েটিনিন, একটা অ্যাডাল্টের ক্রিয়েটিনিন একটা রকম না, একটা ফিমেলের ক্রিয়েটিনিন একটা মেলের ক্রিয়েটিনিন একটা রকম না, একটা ফিমেলের এফএসএস একটা মেলের এফএসএস একরকম না। তা এরকম আবার হিস্ট্রি যদি অ্যাভেলেবল থাকে, ওখান থেকে আমরা অনেক ইনফরমেশন পাই, তাহলে ওখান থেকে আমরা রিপোর্ট ইন্টারপ্রেট করতে পারি। প্যারামিটারের ক্ষেত্রে প্যারামিটারের ভ্যালুটা হিসাবে একটা ইম্পর্টেন্ট, ডেল্টা ভ্যালু, যেটা আমি সবসময় বলি প্রিভিয়াস যদি কোনো ভ্যালু থেকে থাকে, সেটা আজকে ক্রিয়েটিনিন আসলে একটা পেশেন্টের 6, আমার ডেল্টা ভ্যালু আমি দেখলাম 5.7, 5.8 ছিল বা 6 ছিল, তাহলে আমি যদি এটা রিপোর্টটা ছাড়তে পারি। ক্যালিব্রেটরের অনেক ব্যাপার আছে, আমি সেটা পরে আসছি। রেফারেন্স ভ্যালু, অবশ্যই রিপোর্ট ইন্টারপ্রিটেশনের জন্য আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট রেফারেন্স ভ্যালু, ভেরিফাইড রেফারেন্স ভ্যালু লাগবে। গতকাল আমি দেখিয়েছি কিভাবে আমরা রেফারেন্স ভ্যালু গুলা ভেরিফিকেশন করবো। আমি একটা রেফারেন্স ভ্যালু ইউজ করলে হবে না, আমি যেখান থেকে রেফারেন্স ভ্যালুটা ইউজ করি না কেন সেটাকে কিন্তু ভেরিফাই করতে হবে না। ভেরিফাই করার একটা প্রসেস আছে, গতকাল আমি দেখিয়েছি। তারপর হচ্ছে মেথড, কোন বিভিন্ন মেথডে কিন্তু বিভিন্ন, এখনো কিন্তু আমাদের এসবিএসএস এর ক্ষেত্রে সবাই মনে করে স্ক্রিনিং টেস্টের জন্য হচ্ছে র্যাপিড টেস্ট, যেটা সেটা হচ্ছে স্ক্রিনিং, আর এলাইজা হচ্ছে কনফার্মেটরি টেস্ট। বেসিক্যালি এটা একটা রং কনসেপশন। স্ক্রিনিং যেটা আমরা ইমিউনো ক্রোমাটোগ্রাফিক মেথডে করি, এলাইজা করি, সিএলআইএ কেমিলুমিনেসেন্স ইমিউনোঅ্যাসে করি, এগুলো সবকিছুই কিন্তু স্ক্রিনিং টেস্ট। কনফার্মেটরি টেস্টের জন্য কিন্তু আলাদা রিয়েজেন্ট পাওয়া যায়, এবং কিছু অনলি একটা বা দুইটা প্ল্যাটফর্মে কনফার্মেটরি টেস্ট করা যায়। সম্ভবত অ্যাবোটের প্ল্যাটফর্মে করা যেতে পারে, বাট সেটার জন্য টোটালি ডিফারেন্ট ক্যালিব্রেটর, ডিফারেন্ট রিয়েজেন্ট লাগে। আমি যদি এলাইজা তো এসবিএসএসজি করি, সেটাও স্ক্রিনিং,
র্যাপিড আমি যদি ক্রোমাটোগ্রাফিক মেথডে করি সেটাও স্ক্রিনিং, আমি যদি সিএলআই তে করি সেটাও কিন্তু স্ক্রিনিং। সব মেথডের উপরগুলো রিফ্লেক্স টেস্ট অনেক সময় আমরা করি, সাপোজ দেখা গেলো একটা পেশেন্টের টিএসএস খুব হাই, আমি রিফ্লেক্স একটা FT4 করে দেখলাম যাতে আমি রেজাল্টটা ইন্টারপ্রেট করতে পারি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে, স্পেসিফিনের ক্ষেত্রে যেটা হচ্ছে টাইম, কোন টাইমে স্যাম্পলটা নেওয়া হচ্ছে। যেমন কর্টিসলের ক্ষেত্রে যদি এম ভ্যালু হয়, আমি যে সমস্ত প্যারামিটারের ডায়াগোনাল ভেরিয়েশন আছে, আয়রন, তারপরে ইনসুলিন, কর্টিসল, অ্যাসিটিএইচ, এগুলা কিন্তু প্রোলেকটিন, তো এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা টাইমটা ইম্পর্টেন্ট ইন্টারপ্রিটেশনের জন্য। আবার কন্ডিশন, কোন কন্ডিশনে আমি ট্র্যাপ কন্ডিশনে, থ্রাপিউটিক ড্রাগের ক্ষেত্রে রেজাল্টটা কি ট্র্যাপ কন্ডিশনে নিচ্ছি না পিক কন্ডিশনে নিচ্ছি, তো ফাস্টিং কন্ডিশনে কিনা পোস্ট প্যারেন্টাল কন্ডিশন, এই কন্ডিশন গুলো কিন্তু আবার রিপোর্ট ইন্টারপ্রিটেশনে কাজ করে। পিএসএ আমরা যারা করি, পিএসএ এর ক্ষেত্রে একটা কথা প্রচলিত আছে, আমি যে ক্যালিব্রেটরের কথা বললাম কিভাবে ক্যালিব্রেটর ইন্টারপ্রিটেশন, পিএসএ গ্যাপ, পিএসএ গ্যাপটা আমাদের জানতে হবে। পিএসএ আমরা ক্যালিব্রেশন করি দুইটা মেথডে, দুইটা ক্যালিব্রেটর দিয়ে পিএসএ ক্যালিব্রেশন করা যায়। একটাকে বলে হাইব্রিড ক্যালিব্রেশন, একটা বলে WHO 96670। এই দুইটা ক্যালিব্রেটর পিএসএ ক্যালিব্রেশন। আমি যদি হাইব্রিড ক্যালিব্রেটর দিয়ে আমার পিএসএ ক্যালিব্রেশন করি, তাহলে আমি রেফারেন্স ভ্যালু 4 যে ইউজ করি সেটা ঠিক আছে, কিন্তু আমি যদি WHO 96670 দিয়ে ক্যালিব্রেশন করি, আমার 22% রেজাল্ট কিন্তু কম আসবে। তার মানে তখন আমার রেফারেন্স ভ্যালু ইউজ করতে হবে 3.1 বা 3.2। এখানে এটা একটা দেখাচ্ছে হাইব্রিড ক্যালিব্রেশনের রেজাল্ট কত হলে WHO ক্যালিব্রেশনের রেজাল্ট কত হবে। যেমন আমরা 4টা ইউজ করি হচ্ছে আমাদের রেফারেন্স ভ্যালু হিসাবে হাইব্রিড কে, কিন্তু আমি যদি WHO করি আমার রেফারেন্স ভ্যালু সেক্ষেত্রে 3.1 ইউজ করা উচিত। এবং এটাতে সমস্যা কি, সমস্যা হচ্ছে ইউরোলজিস্ট অনেক সময় পিএসএ ভ্যালোসিটি দেখে, পিএসএ ভ্যালোসিটিটা দেখে এই জন্য তারা পিএসএ বায়োপসি করার জন্য, একটা পিএসএ যে 4 আসলে বায়োপসি বা 4 এর উপরে গেলেই যে বায়োপসি করতে হবে না, অনেক সময় ভ্যালোসিটি দিয়ে সে তারা নির্ধারণ করে। তো পিএসএ ভ্যালোসিটি দেখে এক বছরে পিএসএ যে চেঞ্জটা হচ্ছে, সাপোজ আজকে আমার পিএসএ 2.1, এটা নর্মাল, কিন্তু এক বছর পরে দেখা যাচ্ছে 2.7 বা 2.9, 0.75 ন্যানোগ্রাম পার ml যদি চেঞ্জ হয়, আমরা বলতে পারি পজিটিভ ভ্যালোসিটি। এটা ভ্যালোসিটি তার হয়তো প্রোস্টেট ক্যান্সার আছে বা তার বায়োপসি করার দরকার হবে। এখন আমি যদি পিএসএ এক বছর আগে যদি হাইব্রিটেক দিয়ে করি, এক বছর পরে যদি WHO দিয়ে করি, একই পেশেন্ট যদি আমার এখানে এই স্যাম্পলটা দেয়, তার রেজাল্ট কিন্তু ভুল হয়ে যাচ্ছে, তার ভ্যালোসিটিটা ঠিক আসবে না, তার রেজাল্ট কিন্তু 22% কম আসবে। আবার আমরা ফ্রি পিএসএ করি অনেক সময়, পিএসএ ফ্রি পিএসএ পার্সেন্ট আকারে আমরা দিই। সো আমি যদি টোটাল পিএসএ হাইব্রিড থেকে করলাম, ফ্রি পিএসএ WHO দিয়ে করলাম, তাহলে কিন্তু আমার ফ্রি পিএসএ পার্সেন্টেজটা রং হবে। সো এই জিনিসগুলোর জন্য আমাকে অবশ্যই বুঝতে হবে আমি আমার ল্যাবে যে পিএসএ করছি সেটা কোন ক্যালিব্রেটর ইউজ করছি, সেটাকে পি হাইব্রিডেক নাকি WHO। সো সেটা দেখে কিন্তু আমার রেজাল্ট ইন্টারপ্রিটেশন, আমার এই জিনিসটা কিন্তু আমাদের রিপোর্টে জানিয়ে দেওয়া উচিত, যা ইউরোলজিস্টরা বুঝুক বা না বুঝুক আমাদের জানেন। যেমন মেথড ক্যালিব্রেশন ইজ ডান বাই হাইব্রিডেক স্ট্যান্ডার্ডাইজ রেফারেন্স ম্যাটেরিয়াল, এটা আমরা এভাবে দিই, এটা অ্যাপোলোতে এভাবে দিতাম। আর ইম্পেরিয়াল এসে আমরা এক করি মেথডের সাথে, আমরা ক্যামিনোমিনেশন সিমিনাসে ক্যালিব্রেশন বাই হাইব্রিডেক রেফারেন্স ম্যাটেরিয়াল। তাহলে আমি বুঝতে পারবো এক বছর পরে যদি কোনো পেশেন্ট আমার কাছে রিপোর্টটা নিয়ে আসছে, তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের এক বছর আগে কিন্তু আমরা হাইব্রিডেকে করতাম, এখন WHO তে কনভার্ট করতাম, আমার কি করতে হবে, এমন রেফারেন্স ম্যাটেরিয়ালস গুলো এইভাবে আমরা দিতে পারি। এরপর হচ্ছে ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে, যেমন ALT AST, আমরা যে রিয়েজেন্ট ইউজ করছি, আমরা কি pyridoxal 5-phosphate activated or without P5P activated, আমরা জানি। আমরা কিন্তু সব প্যারামিটারে কনসেন্ট্রেশন মাপি, ইউরিয়া, ক্রিয়েটিনিন, গ্লুকোজ সবগুলো কি করি কনসেন্ট্রেশন মাপি, কিন্তু এনজাইমের ক্ষেত্রে কিন্তু আমরা কনসেন্ট্রেশন মাপি না, এনজাইমের ক্ষেত্রে আমরা মাপি হচ্ছে অ্যাক্টিভিটি। সো এনজাইম আমরা সবাই জানি, এনজাইম কিন্তু অ্যাপো এনজাইম হিসেবে আমাদের ব্লাডে আসে। এখন লিভার সেল ড্যামেজ হলো, এনজাইম যে ন্যাশনাল এনজাইম গুলো ব্লাডে আসবে সেগুলো হচ্ছে অ্যাপো এনজাইম হিসাবে। সো এগুলোকে অ্যাক্টিভেট করতে হলে আমাদের কোফ্যাক্টর বা কো এনজাইম লাগে, এমন সেটা তারপরে হলো এনজাইম হচ্ছে, অ্যাক্টিভেটেড এনজাইম হচ্ছে। সো এই কোফ্যাক্টর কো এনজাইম কি ALT/AST এর ক্ষেত্রে পাইরিডক্সাল 5-ফসফেট, ভিটামিন B6। এখন কোন একটা পেশেন্টের লিভার ডিজিজ আছে, তার বিলিরুবিন হাই, তার অ্যালকালাইন ফসফেটেস হাই, জিজিটি হাই, অন্যান্য গুলো হাই, বাট তার দেখা যাচ্ছে ALT কোয়াইট নরমাল, AST কোয়াইট নরমাল। তার মানে অনেক সময় হতে পারে তার পাইরিডক্সাল 5-ফসফেট ডিফিসিয়েন্সি আছে, ভিটামিন B6 ডিফিসিয়েন্সি আছে। তাহলে এই জন্য ম্যানুফ্যাকচারার এখন যেটা করে সেটা হচ্ছে রিয়েজেন্টের সাথে P5P দিয়ে দিচ্ছে। তাহলে আবার উইদাউট P5P ও রিয়েজেন্ট পাওয়া যাচ্ছে। তাহলে আমি আমার ল্যাবে যে মেথডে করছি সেখানে P5P অ্যাক্টিভেটেড কিনা সেটা আমাকে জানতে হবে। তাহলে সেটা জেনে আমার রিপোর্ট ইন্টারপ্রিটেশন আমার জন্য অনেক ইজি হবে। তো আমরা যেটা করি ইউবি উইথ P5P অ্যাক্টিভেটেড IFCC যে মেথড সেটাই আমাদের ইউজ করি। আর P5P অ্যাক্টিভেটেড মেথডের হয়তো রিয়েজেন্ট কস্ট একটু বেশি হবে, আর উইদাউট P5P হলে একটু হয়তো কম হচ্ছে। তারপর ক্রিয়েটিনিনের ক্ষেত্রে আমরা বিটা মেথডে করি, আমরা জানি একটা অ্যালকালাইন পিকেট মেথড, জ্যাফি মেথড যেটা বলে, একটা হচ্ছে এনজাইমেটিক মেথড।
তো প্রথমে আমাকে জানতে হবে যে এনজাইমেটিক মেথড আমি করছি সেটা ট্রেসেবল টু আইডিএমএস কিনা। আইডিএমএস হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, যেটা দিয়ে আইসোটোপ ডাইলিউশন মাস স্পেক্ট্রোমেট্রি আমরা বলি, ওটা দিয়ে ক্রিয়েটিন করলে এটা ট্রেসেবল টু আইডিএমএস। তো এটার একটা ইম্পর্টেন্স হচ্ছে আমরা যেহেতু এস্টিমেটেড জিএফআর এখন দিচ্ছি, এস্টিমেটেড জিএফআর ক্যালকুলেট করার জন্য কিন্তু এই অপশনটা থাকে, এখানে একটা ক্লিক করতে হয় ট্রেসেবল টু আইডিএমএস অর নট। তাহলে আমি ক্লিক বুঝলাম, আমি যদি জানি যে হ্যাঁ আমার যে মেথড সেটা ট্রেসেবল টু আইডিএমএস, সেটা হলে আমি সেটা ক্লিক করে আমার এস্টিমেটেড জিএফআর কারেক্টর দিতে পারবো। আর আমি যদি পিকের মেথড অ্যালকালাইন পিকের মানে জেফি মেথডে করি, তাহলে এটার একটা সমস্যা হচ্ছে যদি কারো হাইপার বিলিরুবিনেমিয়া থাকে, তার হাই বিলিরুবিন থাকে, স্যাম্পল যদি ইকটেরিক হয়, তাহলে নেগেটিভ ইন্টারফারেন্স হবে ক্রিয়েটিনিনের উপর, ক্রিয়েটিনিন রেজাল্ট কম আসবে। সাপোজ একটা সিকেডির পেশেন্ট, তার সবসময় ক্রিয়েটিনিন 2.2 2.5 থাকে, কিন্তু তার কোনো কারণে লিভার ডিজিজের জন্য বিলিরুবিন বেরোর জন্য স্যাম্পল দিল, তার দেখা গেল ক্রিয়েটিন আসলো 1.3 1.5। তো আমার যদি মাথায় থাকে যে হ্যাঁ বিলিরুবিন ক্রিয়েটিন, জেফি মেথডে বিলিরুবিন ক্রিয়েটিন কে সাপ্রেস নেগেটিভ ইন্টারফেয়ারেন্স আছে, তাহলে আমি একটা কমেন্ট দিয়ে দিতে পারি যে ম্যাট্রিক্স ইকটেরিক এবং হাইপার বিলিরুবিন সাবসাইড করার পর যাতে সে আবার একটা রিচেক করে, ক্রিয়েটিনিন রিচেক করে। আর যদি এনজাইমেটিক মেথড করে মেথডে আমরা যদি ক্রিয়েটিনিন করি, তাহলে এই নেগেটিভ ইন্টারফেয়ারেন্সটা হবে না। তো এই জিনিসগুলো আমাদের মাথায় থাকতে হবে। তারপর হচ্ছে হিমোগ্লোবিন A1C। হিমোগ্লোবিন A1C আমরা 5টা মেথডে করতে পারি। অনেকে বলে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে এসপিএলসি, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। আবার অনেকে বলে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ক্যাপিলারি জোন ইলেকট্রোফোরেসিস। তো 5টা মেথড মানে এনজাইমেটিক মেথড আমরা করতে পারি, তারপর হচ্ছে এসপিএলসি তে করতে পারি, ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস এ করতে পারি, বোরনের টেফনিকে আমরা করতে পারি। তো মোস্টলি কমন যে মেথড আমরা চলে এনজাইমেটিক মেথডে আমরা করি, অনেক সময় এসপিএলসি তে করি। সো এসপিএলসি কে গোল্ড স্ট্যান্ডার্ড বলার একটা কারণ হচ্ছে ডায়াবেটিসের জন্য যে বিশাল ট্রায়ালটা হয় সেটা ডিসিসিটি নামে পরিচিত, ডায়াবেটিক কন্ট্রোল অ্যান্ড কমপ্লিকেশন ট্রায়াল। সে ট্রায়ালে কিন্তু হিমোগ্লোবিন A1C মাপার জন্য এসপিএলসি মেথড ইউজ করে, সেজন্য সব তখন থেকে এটাকে গোল্ড স্ট্যান্ডার্ড। বাট এসপিএলসির একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যদি অ্যাবনর্মাল হিমোগ্লোবিন ভেরিয়েন্ট থাকে, হিমোগ্লোবিন S, C, D এই টাইপের থাকে, অনেক সময় কিন্তু খুব লো রেজাল্ট দেয়। পেশেন্টের সুগার কিন্তু অনেক হাই, দেখা যাচ্ছে তার হিমোগ্লোবিন A1C অনেক লো, তাহলে আমরা অল্টারনেটিভ মেথডে কিন্তু সেটা দেখতে হবে। সেজন্য মেথড গুলা সম্বন্ধে আমাদের আইডিয়া থাকতে হবে। তারপর আমার ডেল্টা ভ্যালু ইস্যুটা আনলাম। যেমন আমরা যদি ডেল্টা ভ্যালুটা দিই, প্রিভিয়াস ভ্যালুটা দিই, অনেক সময় ক্লিনিশিয়ানের জন্য খুব সুবিধা হয়। এই পেশেন্টের হিমোগ্লোবিন A1C 11.5, তার ডেল্টা ভ্যালু এটা হচ্ছে নভেম্বরের 8 তারিখে তার 11.5 ছিল, বা সেপ্টেম্বরের 16 তারিখ তার ছিল 12%। সো 0.5% এর ভেরিয়েশন আছে। এবং আমাদের একটা জিনিস জানা উচিত যে 1% হিমোগ্লোবিন A1C বাড়া বা কমার জন্য 30 মিলিগ্রাম সুগার কিন্তু বাড়া বা কমার ব্যাপার হয়, র্যান্ডম সুগার, এই 3 মাস বা 4 মাস কন্ডিশনের মধ্যে। তো এই জিনিস এভাবে যদি আমরা ডেল্টা ভ্যালুটা সেট করতে পারি, এটা অটোমেটিক্যালি সেট করা যায় সফটওয়্যারের মধ্যে, তাহলে ক্লিনিশিয়ানরা কিন্তু একটা ইনফরমেশন পাচ্ছে। আমাদের টোটাল ল্যাবের রিপোর্টের মূল উদ্দেশ্য হচ্ছে ক্লিনিশিয়ানকে আমরা কিভাবে হেল্প করতে এবং যত বেশি ইনফরমেশন আমরা ক্লিনিশিয়ানকে দিতে পারি। আরেকটা জিনিস এভাবে ডেল্টা ভ্যালু, এটা আমেরিকান একটা ল্যাবের ডেল্টা ভ্যালু, ওরা যেভাবে দিচ্ছে গ্লুকোজ ফাস্টিং আমার সফটওয়্যারটা এমন ভাবে সেট করতে হবে যে আমি গত 6 মাসের ডেল্টা ভ্যালু চেক করতে পারি, যত 5 দিনের, 1 মাসের, 1 সপ্তাহ, যেভাবে ইচ্ছা আমি সেভাবে যাতে ডেল্টা ভ্যালুটা রিপোর্টে জানাই, আমি ইচ্ছা করলে দিতে পারি। তারপর যেমন এখানে এই ডেল্টা ভ্যালু থেকে কিন্তু আমি আমার রিপোর্টের রিপ্রডিউসিবিলিটিটাও দেখে নিতে পারি, যেটাকে আমরা বলি একটা পেশেন্টের প্রিসিশনটা কেমন। যেমন এদের গ্লুকোজ ফাস্টিং এর পেশেন্টের 106 113 87 99 107 110 অনেক অলমোস্ট সেম। যেমন ক্লোরাইড 104 105 101 103 102 103। তো এভাবে আমরা ডেল্টা ভ্যালুটা দিয়ে দিতে পারি, এবং উপরে ডেট থাকবে, এখান থেকে কিন্তু আমরা ডেট গুলা সিলেক্ট করে এই ডেল্টা ভ্যালু দিতে পারি। যেমন পটাশিয়ামের ক্ষেত্রে অলমোস্ট সব সেম, পটাশিয়াম এবং সোডিয়ামও অলমোস্ট ইকুয়াল। তাহলে আমার এটার পেশেন্টের যেমন কাজ দিবে, আমার নিজেরও কনফিডেন্স ডেভেলপ করতে কাজ দিবে, ডেল্টা ভ্যালু গুলো আমি দেখতে পারলে একই সাথে গত 3 মাস 4 মাসের পেশেন্টের রেজাল্ট একই রকম আসছে। তারপরে হচ্ছে ক্যালসিয়াম এর অ্যালবুমিন। আমরা জানি ক্যালসিয়াম, মোস্ট অফ দ্য ক্যালসিয়াম কিন্তু একটা ক্যালসিয়াম রেজাল্ট আসলে হচ্ছে 7.8, কিন্তু আমি যদি অ্যালবুমিন না দেখি এই রেজাল্টটা কিন্তু ইন্টারপ্রেট করা যাবে না। মোস্ট অফ দ্য ক্যালসিয়াম, অলমোস্ট 50% ক্যালসিয়াম কিন্তু অ্যালবুমিনের সাথে বাইন্ড থাকে। সো আমার অ্যালবুমিন যদি লো হয়, আমার ক্যালসিয়ামও লো হবে, যেহেতু আমরা ফ্রি ক্যালসিয়াম বা আয়োনাইজ ক্যালসিয়াম করছি না। সো সেক্ষেত্রে আমরা অ্যালবুমিন কারেক্টেড ক্যালসিয়ামটা রিপোর্টে অবশ্যই দিয়ে দিতে হবে। সো আমি মেশিনে যেটা করতে পারি, আমাদের যে এখন মেশিন ইনস্ট্রুমেন্ট গুলো আছে, মডার্ন ইনস্ট্রুমেন্ট, সেখানে কিন্তু রিফ্লেক্স টেস্টটা সেট করে দেওয়া যায় এভাবে। ক্যালসিয়াম যদি 8.5 এর নিচে হয়, অটোমেটিক্যালি ইনস্ট্রুমেন্ট অ্যালবুমিনটা ওই স্যাম্পলটা অ্যালবুমিন করবে। অ্যালবুমিন করার পর আমি যদি LIS এর অ্যালবুমিন কারেক্টেড ক্যালসিয়ামের ফর্মুলাটা সেট করে দিই, অটোমেটিক্যালি
অ্যালবুমিন কারেক্টেড ক্যালসিয়ামটা আমরা পেয়ে যাবো, সেটা আমার রিপোর্ট অটোমেটিক্যালি চলে আসবে। এটা ম্যানুয়ালি হিসাব করার কোনো ব্যাপার নেই। যেমন এই পেশেন্টের ক্যালসিয়াম 4.9, অ্যালবুমিন হচ্ছে 2.9 লো, এবং কারেক্টেড ক্যালসিয়াম আসছে হচ্ছে 5.8। তো এটা ক্ষেত্রে হয়তো ওকে ক্যালসিয়াম দেওয়ার ব্যাপার। শুধু কোনো পেশেন্টের যদি ক্যালসিয়াম আছে 7.5, তার অ্যালবুমিন 2, কারেক্টেড ক্যালসিয়াম আসলো 9, তাহলে তাকে কিন্তু ক্লিনিশিয়ান আর ক্যালসিয়াম না দিলেও চলে, তার অ্যালবুমিন কারেক্ট করলে কিন্তু তার ক্যালসিয়াম কারেকশন হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে গ্লুকোজ কারেক্টেড সোডিয়াম। অনেক সময় আমরা দেখি এটাকে বলে সিডো হাইপোনাইট্রেমিয়া, আমরা অনেক সময় বলি। এক্ষেত্রে অসমোলারিটি হতে খুব হাই থাকে, হাইপার অসমোলার হাইপোনাইট্রেমিয়া বলি। তো সেক্ষেত্রে দেখা যায় এই পেশেন্টটা যেমন তার সোডিয়াম আসছে 126, তার গ্লুকোজ হচ্ছে গ্লুকোজ কারেক্টেড সোডিয়াম হচ্ছে 136, এবং তার গ্লুকোজ হচ্ছে 25.9 মিনিমম। সো এটাকে আমরা কারেকশন করে দেওয়াতে তার 136, এটা পেশেন্ট ক্লিনিশিয়ান দেখার পর তাকে কিন্তু আর সোডিয়াম দেওয়ার কোনো দরকার পড়বে না, তার গ্লুকোজটা কারেক্ট করলে কিন্তু তার সোডিয়ামটা কারেক্ট হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা গ্লুকোজ কারেক্টেড সোডিয়াম এগুলো আমরা রিফ্লেক্স টেস্ট এবং ক্যালকুলেশনের মাধ্যমে ইজিলি সেট করে এই জিনিসগুলো আমরা দিতে পারি, এবং নিচে একটা আমরা ইন্টারপ্রেটিভ গাইড দিয়ে দিতে পারি এভাবে গ্লুকোজ কারেক্টেড সোডিয়ামটা কি কেন করা হচ্ছে সেই জিনিসগুলো। আর এটা একটা মিস্টেরিয়াস রেজাল্ট, ঢাকা শহরের একটা বড় বড় ল্যাবেরই আমি বলবো। বাট এটার রুট কজ অ্যানালাইসিস করার জন্য আমি হয়তো ওদের সাথে, বাট রিপোর্টটা আমি কোনো মতেই মিলাতে পারি না। তাদের দেখা যাচ্ছে বিলিরুবিন ইনডাইরেক্ট হচ্ছে 587 মিলিগ্রাম পার ডিএল, বিলিরুবিন ডিরেক্ট হচ্ছে 40 মিলিগ্রাম পার ডিএল, আর টোটাল বিলিরুবিন হচ্ছে 10.7। এবং এই রিপোর্টটা কিন্তু রিলিজ করা হয়, এবং অদ্ভুত এই রিপোর্ট, কিন্তু এটা কোনো আমি কোন কিনারা পাচ্ছি না, এটা এই এররটা কিভাবে হলো, এটা কোন টাইপের এরর আমি কোনো মতে, বাট এই টাইপের রিপোর্টও কিন্তু ঢাকার মতো জায়গা থেকেও কিন্তু এই টাইপের রিপোর্ট হচ্ছে। এটা একটা ইন্টারেস্টিং কেস অ্যাপোলোতে ছিল। এম আর বশির, উনি হচ্ছেন ওই সময়কার মাইক্রোসফটের যে কান্ট্রি ম্যানেজার ছিল বাংলাদেশে, তার ফাদার ছিল 82 ইয়ার্স ওল্ড। তো ওনার একটা ট্রোপোনিন আই আমাদের ল্যাবে করাই, ট্রোপোনিন আই রেজাল্ট পাওয়ার পর আমাদের কিন্তু ওয়েবে আমরা কিন্তু রেজাল্ট দিয়ে দিই, ওয়েবসাইটে রেজাল্ট দিই। ওয়েবসাইটে রেজাল্ট দেওয়ার পর ওই কান্ট্রি ম্যানেজার, ওই ভদ্র মহিলার নাম আমার ঠিক মনে নাই, উনি সন্ধ্যায় রিপোর্ট দেখে যে তার ফাদারের ট্রোপোনিন আই হচ্ছে 10.04, কিন্তু ল্যাব থেকে কোনো ক্রিটিক্যাল ভ্যালু কাউকে জানানো হয় নাই, এবং ওটার জন্য উনি বিশাল কমপ্লেন করে। এবং একই সাথে ওনার যে ডক্টর ছিল, ডক্টর শামস মনোয়ার, কার্ডিওলজিস্ট, ওনার ফ্রেন্ড ছিল, খুব ক্লোজ ফ্রেন্ড, ওনাকে ফোন করেন। ফোন করার পর ওনাকে রেজাল্টটা জানাই, আমি ওয়েবের রেজাল্ট দেখলাম, আমার ফাদারের রেজাল্ট হচ্ছে 10.04। ডক্টর শামস মনোয়ার বললেন, হ্যাঁ আপনি এক্ষুনি তাহলে ওনার সাথে ইমার্জেন্সিতে নিয়ে আসেন, আমরা অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি। অ্যাম্বুলেন্স পাঠানো হলো অ্যাপোলো থেকে, ওনাকে অ্যাম্বুলেন্সে করে ইমার্জেন্সিতে নিয়ে আসার সন্ধ্যাবেলায়। আসার পর ল্যাবের রিপোর্টটা তার ইমার্জেন্সি কারেক্ট করলো, দেখা যাচ্ছে সেখানে তা আমাদের ল্যাবের রিপোর্ট হচ্ছে 0.04, উনি ওয়েবে দেখলো 10.04। তো বেসিক্যালি ওয়েবে যেটা হলো ট্রোপোনিন আই এর আইটা এবং 0.04 একসাথে হয়ে যাওয়াতে উনি এটা মিস ইন্টারপ্রেট করেন। সো এর ফলে এই ব্যাপারটা হয়। তো আমরা যখন ওয়েবে রিপোর্ট দিব, এটা হচ্ছে ল্যাবের রেসপন্সিবিলিটি, ওয়েব ডিজাইনটা ঠিক আছে কিনা, আইটির সাথে বসে আমাদের দেখতে হবে আমার ওয়েবের রিপোর্ট গুলো কিভাবে যাচ্ছে। তো এই ধরনের যদি ওয়েবে যদি রিপোর্ট গুলো এইভাবে যায়, এটা কিন্তু ওয়েবের রিপোর্ট, তাহলে অনেক সময় পেশেন্টরা ওয়েব দেখে যখন রিপোর্টটা ওয়েব পেজ থেকে রিপোর্ট দেখবে, তখন এই ধরনের মিস ইন্টারপ্রিটেশন করবে, এবং বিশাল একটা হ্যাসেলের মধ্যে পড়ে। হয়তো ওনার ফাদারকে হয়তো ইমার্জেন্সিতে আনা হলো, অনেকগুলো টেস্ট করা হলো, আবার ল্যাব থেকে যখন রিপোর্ট নিল তখন দেখা গেল যে ল্যাব রিপোর্ট কোয়াইট নর্মাল। তো অ্যাডভাইজারি সার্ভিস, এটা হচ্ছে আমাদের কনসালটেন্ট আমরা যারা আছি তাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ অ্যাডভাইজারি সার্ভিসটা। রিপোর্ট রিলিজ তো কনসালটেন্ট একটা ইম্পর্টেন্ট কাজ, রিপোর্ট ইন্টারপ্রিটেশন আমি দেখালাম, এনশিওর কোয়ালিটি, কোয়ালিটি এনশিওর করতে হবে, ল্যাব ডেভেলপমেন্ট, আমার ল্যাব ডেভেলপ করতে হবে, নতুন নতুন প্যারামিটার চালু করতে হবে, এবং তারপর হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডভাইজারি সার্ভিস। তো অ্যাডভাইজারি সার্ভিস সম্বন্ধে ISO 15189 এ যেটা বলা আছে সেটা হচ্ছে অ্যাডভাইজিং অন চয়েস অফ এক্সামিনেশন এন্ড ইউজ অফ দ্য সার্ভিস ইনক্লুডিং রিকোয়ার্ড টাইপ অফ দ্য স্যাম্পল, ক্লিনিক্যাল ইন্ডিকেশন এন্ড লিমিটেশন অফ দ্য এক্সামিনেশন। এখনো অনেক ক্লিনিশিয়ান বিটিসিটি লিখে, আমরা অ্যাডভাইস করি তাদেরকে বিটিসিটি যাতে না লিখে তারা পিটিআইপিটি লিখে। বিটিসিটি বেসিক্যালি এখন অবসলিউট একটা টেস্ট, সেটা না করে। অনেক সময় ক্লিনিশিয়ানরা আরটিপিসিআর এর জন্য, টিউবারকুলোসিসের জন্য তারা ব্লাড স্যাম্পল চাই, আমরা তাদেরকে অ্যাডভাইস করি আপনি সাইট স্যাম্পল, যদি প্রাইমারি টিউবারকুলোসিস হয় তাহলে লাংস এর ফ্লুয়াল ইফিউশন থাকে, ফ্লুয়াল ফ্লুইডটা আমরা প্রেফার করি, রেনাল টিবি হলে ইউরিন প্রেফার করি, অ্যাবডোমিনাল টিবি হলে আমরা অ্যাসাইটিক ফ্লুইড প্রেফার করি, ওটাই হচ্ছে বেস্ট পিসিআর। এই অ্যাডভাইস গুলো আমরা কিন্তু ক্লিনিশিয়ানকে দিতে পারি। অথবা পিসিআর তার নেগেটিভ আসলো, তাহলে ফার্দার কি টেস্ট সে করতে পারে, তখন আমরা তাকে বলি আমরা ইগ্রা করি, ইগ্রা করতে পারে, ইন্টারফেরন গামা রিলিজ আছে, এটা টিবির জন্য করি, এভাবে আমরা দিতে পারি। অ্যাডভাইজিং অন ইন্ডিভিজুয়াল ক্লিনিক্যাল কেসেস, সেটা দিতে পারি। প্রফেশনাল জাজমেন্ট অন দা ইন্টারপ্রিটেশন অফ দা রেজাল্ট, তাহলে প্রফেশনাল জাজমেন্টটা কি,
প্রফেশনাল জাজমেন্ট হচ্ছে যে জিনিসগুলা বইপত্রে লেখা নাই, কোনো জার্নালে নাই, আমি আমার অভিজ্ঞতার বেসিসে যে জাজমেন্টটা দিব সেটাই হচ্ছে প্রফেশনাল জাজমেন্ট। তো আমরা অনেক সময় অভিজ্ঞতার বেসিসে প্রফেশনাল জাজমেন্টও দিতে পারি রিপোর্ট ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে, কোন টেস্ট করবে সেটার ক্ষেত্রে। প্রমোটিং দ্য ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ দ্য ল্যাবরেটরি টেস্ট, ওই যে বললাম ইফেক্টিভ ইউটিলাইজেশন, কোন টেস্ট করবে, কোনটা করলে ভালো, কোনটা করলে বেশি সুবিধা, কোনটা টার্ন অ্যারাউন্ড টাইম কম, এই জিনিসগুলো আমরা দিতে পারি। সো এটাই হচ্ছে অ্যাডভাইজারি সার্ভিস। অ্যাডভাইজারি সার্ভিসের যে ডেফিনেশন, অ্যান অ্যাডভাইজারি সার্ভিস ক্যান বি ডিফাইন্ড এজ clinical laboratory consulting service about the appropriate use of the clinical laboratory examination, interval between the sample collection, indication of the examination, obsolete examination, এই যে আমি বললাম অনেকে টিউবারকুলার আইজিজি আইজিএম করা এলাইজাতে, বাট এটা ডাব্লিউএইচও অনেক আগে বন্ধ করে দেয় যে এখন টিবির জন্য আইজিজি আইজিএম করার কোনো দরকার নেই। সাপ্লিমেন্টারি এক্সামিনেশন কি করতে পারি, এই জিনিসগুলো আমরা দিতে পারি। তো সার্ভেটা আমি গতবার দেখেছি, সার্ভেতে আমি আর যাচ্ছি না। মাইক্রোবায়োলজি যেমন অ্যাডভাইজারি সার্ভিস, মাইক্রো অ্যান্টিবায়োটিক সিলেকশনে এখন মাইক্রোবায়োলজিস্টরা বিশাল রোল প্লে করে আইসিইউতে, ইনফেকশন কন্ট্রোলে তাদের বিশাল রোল আছে, এবং ল্যাব অ্যালগোরিদম, টেস্ট অ্যালগোরিদমে তাদের রোল আছে। তো অ্যাডভাইজারি সার্ভিসের আমি কিছু এক্সাম্পল দেখাচ্ছি। এই পেশেন্টের যখন আমাদের কাছে লিভার ফাংশন টেস্ট হয়, তো সকালে যখন আমি রিপোর্টটা পাই, রিপোর্ট পাওয়ার পর আমার কাছে মনে হলো যে এএলটিটার চেয়ে এএসটিটা অ্যাবনরমালি হাই হতে পারে, এরকম এএসটি। তখন আমার হঠাৎ মাথায় আসলো যে এই এএসটিটা কিন্তু লিভার সোর্স থেকে আসে নাই, আমার কেন জানি মনে হলো এই এএসটিটা কার্ডিয়াক সোর্স থেকে আসা। তখন আমি কি করলাম, রিফ্লেক্সলি তার একটা ট্রোপোনিনাই করলাম, এমন আমি দেখলাম তার ট্রোপোনিনাই আসলেই অনেক হাই, কনভেনশনাল ট্রোপোনিনাই 8.8, মানে বিশাল হাই। তখন আমি ক্লিনিশিয়ানকে ইনফর্ম করলাম যে এই পেশেন্টের এমআই আছে, আপনি দেখেন ওর ট্রোপোনিনাই হাই আছে। এমন এই পেশেন্টটা কিন্তু এই আমাদের এই ট্রোপোনিন আইটা জানানোর জন্য ওর কার্ডিয়াক এনজিওগ্রাম করা হয়, বা কার্ডিয়াক যে মেজার যেগুলো নেওয়া সেগুলো নেওয়া হয়, পেশেন্টটা সেভ হয়ে যায়। তো এটাই হচ্ছে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি আমরা যারা আছে তাদের মূল কাজ, আমরা ক্লিনিশিয়ানদের হেল্প করা। এটা একটা ইন্টারেস্টিং কেস, এটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের ইমার্জেন্সিতে একটা পেশেন্ট আছে 28 ইয়ার্সে, ফয়সাল আহমেদ নামে। সে বেসিক্যালি আসে হচ্ছে ইপিস্ট্যাক্সিস নিয়ে, তার ফিভার ছিল অন অফ, জেনারেল সুইটনেস ছিল, ইপিস্ট্যাক্সিস নিয়ে আসে। আল্ট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন করার পর তার একটা লিভারে স্প্লিনে একটা প্যানক্রিয়াসে একটা মাস পায়, আর তারা অ্যাডমিটেড করে ইএনটির আন্ডারে। এখন তার অ্যাক্সিলারি লিম্ব নোডও বড় ছিল, তার সিবিসি রাজারে হিমোগ্লোবিন কম ছিল, 10.3 ছিল। এরপর তারা লিভার থেকে একটা কোর বায়োপসি করে, কোর বায়োপসি করার পর আমাদের হিস্টোপ্যাথোলজিতে রিপোর্ট দেয় সেটা হচ্ছে নন হস্কিন লিম্ফোমা। এরপর তারা এমআরআই করে, অরবিট ব্রেনের এমআরআই করে, তারা দেখে হচ্ছে র্যাবডোমায়োসার্কোমা, নেজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা, এই ধরনের এমআরআই। কিন্তু আমি যখন লিভার ফাংশন টেস্টটা দেখি 10/3/17-তে, টোটাল প্রোটিনটা অ্যাবনরমালি হাই মনে হলো। ইউজুয়ালি টোটাল প্রোটিন এত হাই হয় না, এবং তার গ্লোবিউলিনে অনেক হাই, কিন্তু তার বয়স হচ্ছে 28। তারপর আমার মাথায় আসলো তার কোনো মনোক্লোনাল গ্যামোপ্যাথি আছে কিনা আমি দেখবো, সেজন্য আমি নিজেই একটা প্রোটিন ইলেকট্রোফোরেসিস করি। প্রোটিন ইলেকট্রোফোরেসিস করার পর আমি দেখলাম যে 7 মনোক্লোনাল ব্যান্ড, তার মানে হচ্ছে তার মাল্টিপল মায়োলোমা। কিন্তু মাল্টিপল মায়োলোমা ইউজুয়ালি 50 ইয়ার্স এর পরে হয়, 50 ইয়ার্স এর আগে ইউজুয়ালি মাল্টিপল মায়োলোমা হয় না। এই বাচ্চার বয়স হচ্ছে 28 ইয়ার্স। সো তখন ডক্টর সাকেত আগরওয়াল ছিল হচ্ছে তার প্রাইমারি কনসালটেন্ট, উনি ইন্ডিয়ান। আমি তাকে ওভার ফোনে জানাই যে এই পেশেন্টের তো মাল্টিপল মায়োলোমা আছে, তোমার ইপিস্ট্যাক্সিস বন্ধ হচ্ছে, বেসিক্যালি তার মাল্টিপল মায়োলোমা। ও তখন হাসলো, সে বললো যে 28 ইয়ার্স তো মায়োলোমা হয় না। আমি বলবো হয় কি হয় না আমি জানি না, তবে তুমি দেখতে পারো, অন্যান্য টেস্ট গুলো করে, বোন মেরো করতে পারো, বা অন্যান্য টেস্ট যেগুলো ইমিউনোফিক্সেশন করতে পারো, জিনিসগুলো করে দেখতে পারো। এরপর তারা কি করলো, বটন ল্যাব নোস একটা মাস ছিল, সেখান থেকে তারা আবার স্পেসিমেন নেয়। স্পেসিমেন নেওয়ার পর দেখা গেল যে সেই রিপোর্টে সাজেস্টিভ অফ মাল্টিপল মায়োলোমা। লাল পেতে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পাঠাই, সে লিভার কোর বায়োপসি দেয়, সেখানেও তারা কনসিস্টেন্ট উইথ দ্য মাল্টিপল মায়োলোমা রিপোর্ট দেয়। এরপর সেটা হচ্ছে টিফাইন বায়োপসি করে, বোন মেরো টিফাইন বায়োপসি, এবং বোন মেরোর বায়োপসিতে, বোন মেরো টিফাইন বায়োপসিতে দেখা যাচ্ছে কনসিস্টেন্ট উইথ দ্য মাল্টিপল মায়োলোমা। এরপর এই পেশেন্টকে আইজিজি কাপা, এরপরে ইমিউনোফিকেশন, ইমিউনোফিনোটাইপিং করে আমাদের ল্যাবে, ইমিউনোফিনোটাইপিং আমরা তখন করতাম। আমরা আইজিজি কাপা আমরা ডায়াগনোসিস দিই, এমন মাল্টিপল মায়োলোমা, এমন অ্যাডভাইস করা হয় অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট। সো সেটা ওকে ডিসচার্জ করা হয়, বেসিক্যালি আমাদের হেমাটোলজি যিনি ডক্টর আবু জাহর সালে, অক্টোবরের 2 তারিখে ডিসচার্জ করা হয়, এবং অক্টোবরের 19 তারিখে তার বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট হয় অ্যাপোলোতেই। সেটা থার্ড কেস হিসাবে আমার মেল দিয়ে সবাইকে জানানো হয়। সো এভাবে এই পেশেন্টটা কিন্তু সার্ভাইভ করে যায়। এমন অ্যাপোলোতে এই ধরনের 12 থেকে 15টা কেস আমি মাল্টিপল মাইলোমা ডায়াগনোসিস করি। ক্লিনিশিয়ানরা যেটা অন্যভাবে হয়তো চিন্তা করে করছিল, বা অন্যভাবে তারা বিভিন্ন টেস্ট করে কিন্তু কোনো ডায়াগনোসিসে পৌঁছতে পারে নাই, বাট আমি টোটাল প্রোটিন
এবং গ্লোবিলিন দেখে নিচ থেকে রিফ্লেক্স টেস্ট করে দেখলাম যে প্রত্যেকটা পেশেন্টের কিন্তু আমি মাল্টিপল মায়োলোমা, আমি ক্লিনিশিয়ানদের আমি সেই জিনিসগুলো ইনফর্ম করি, ফলে তার ট্রিটমেন্ট সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, প্রোটোকলটা চেঞ্জ হয়ে যায়। এমন একটা ভালো ইন্ডিকেটর হিসাবে কিন্তু টোটাল প্রোটিন এবং গ্লোবিলিনটা কাজ করে। আমরা যদি ল্যাব রিপোর্ট রিড করতে জানি তাহলে আমরা ইভেন্টলি বুঝতে পারবো যে এই পেশেন্টটার মাল্টিপল মায়োলোমা আছে, বা আমি এটার জন্য একটা রিফ্লেক্স দিই প্রোটিন ইলেকট্রোফোরেসিস করা। কোয়ান্টিফাই দ্য কোয়ালিটি আমি আগে দেখেছি, তো আমাদের পোস্ট অ্যানালাইটিক্যাল প্রসিডিউরও আমাদের কোয়ালিটি ইন্ডিকেটর সেট করতে হবে। কোয়ালিটি ইন্ডিকেটর গতকাল আমি বলেছি কোয়ালিটি ইন্ডিকেটর কি, আমাদের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্য কোয়ালিটি ইন্ডিকেটর লাগে। তো এগুলাই হচ্ছে কোয়ালিটি ইন্ডিকেটর পোস্ট অ্যানালাইটিক্যাল ফেজের জন্য আছে। সো বায়োকেমিস্ট্রিতে আমরা কোয়ালিটি ইন্ডিকেটর সেট করি, যেমন টার্ন অ্যারাউন্ড টাইম ফর আর্জেন্ট রিপোর্ট, স্টেট রিপোর্ট, এটা বেঞ্চ মার্ক আমরা জানি 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যে যেগুলো ফেল করবে সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। ইমপ্রুভ কমিউনিকেশন, স্টাফ ট্রেনিং, এই ধরনের। মাইক্রোবায়োলজিতে এইভাবে কোয়ালিটি ইন্ডিকেটর আমরা সেট করি। মিস্টেক অ্যান্ড এরর আমরা কিন্তু একইভাবে বলি, কিন্তু মিস্টেক আর এরর একই জিনিস না। আমি যদি পলিসি প্রসিডিউর না মেনে কাজ করি, তখন যদি যে এক্সপেক্টেড রেজাল্ট আমি পাবো সেটা হচ্ছে মিস্টেক। মিস্টেক হচ্ছে ক্রাইম। আর আমি যদি পলিসি প্রসিডিউর সব মেনে কাজ করি, এরপরও যদি এক্সপেক্টেড রেজাল্টটা আমার সাথে কোরিলেট না করে, সেটাই হচ্ছে এরর। তো এরর যে কোনো ল্যাবেই হতে পারে। এরর আমি পলিসি প্রসিডিউর মানার পরও যদি আমার সমস্যা হয়, এরর হয়, সেটার জন্য আমাকে রুট কজ অ্যানালাইসিস করতে হবে, কারেক্টিভ অ্যাকশন, প্রিভেন্টিভ অ্যাকশন নিতে হবে। বাট মিস্টেকের জন্য কোনো কিন্তু রুট কজ অ্যানালাইসিসের দরকার পড়ে না, কারণ আমি তো পলিসি মানি নাই, আমি প্রসিডিউর মানি নাই, আমি আমার মতো করলাম, সেখানে এরর হতেই পারে। সো মিস্টেক এন্ড এরর দুটা ডিফারেন্ট জিনিস। তো এটাকে বলে ফিশবোন ডায়াগ্রাম, ফেলিউর মোড অ্যানালাইসিস। এই 5টা জিনিস যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমাদের টোটাল প্রি অ্যানালাইটিক্যাল ফেজ থেকে পোস্ট অ্যানালাইটিক্যাল ফেজ পর্যন্ত রুট কজ অ্যানালাইসিস করা খুব ইজি। আমি এই জিনিসটা বড় আকারে প্রিন্ট করে পোস্টার করে আমার ল্যাবে সব সময় রাখি, এখানে আমার ল্যাবে আছে। সেটা হচ্ছে কোন কোন বেসিক জিনিসের জন্য ল্যাবে এরর হতে পারে। একটা হতো স্যাম্পল, তাহলে স্যাম্পলে কি কি সমস্যার জন্য এরর হতে পারে। অপারেটরের কি কি সমস্যার জন্য সমস্যা হতে পারে। ল্যাবরেটরি এনভায়রনমেন্ট একটা, সেটার জন্য কি কি হতে পারে। রিয়েজেন্ট এবং মেজারমেন্ট সিস্টেম, ইনস্ট্রুমেন্ট, তাহলে এটার জন্য আইডেন্টিফাই পটেনশিয়াল হ্যাজার্ড, ইনকারেক্ট টেস্ট রেজাল্ট আসতে পারে। সো আমার যখন আমি এই চার্টটা আমার চোখের সামনে থাকবে, আমার যে কোনো ধরনের রুট কজ অ্যানালাইসিস করা খুব ইজি হয়। এটাকে বলা হচ্ছে ফেলিউর মোড অ্যানালাইসিস, যেটাকে ফিশবোন অ্যানালাইসিস ডায়াগ্রাম বলা হয়, অনেকটা মাছের কাটার মতো দেখতে, সেই জন্য একটা ফিশবোন অ্যানালাইসিস আমরা বলি। তো ইনসিডেন্ট রিপোর্টিং, আমাদের ল্যাবে যত রকমের ইনসিডেন্ট হবে সবগুলা কিন্তু রিপোর্ট করতে হবে। বি প্রোঅ্যাক্টিভ রিপোর্ট ইনসিডেন্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট। সো ইনসিডেন্ট রিপোর্টও একইভাবে আমরা সফটওয়্যারের মাধ্যমে করতে পারি, আবার ম্যানুয়ালি ইনসিডেন্ট রিপোর্ট। কোন কোন সময় আমি ইনসিডেন্ট রিপোর্ট করব, পেশেন্ট অর পেশেন্ট সেফটি ইস্যু যদি হয় কোনো কারণে, এনি ড্যামেজ টু হসপিটাল অ্যাসেট হয়, এনি ইনজুরি টু পেশেন্ট অর স্টাফ হয়, আর এনি ডেভিয়েশন ফ্রম স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যদি হয়, আমাকে অবশ্যই ইনসিডেন্ট রিপোর্ট করতে হবে। ইনসিডেন্ট রিপোর্ট করা মানে হচ্ছে কারোর বিরুদ্ধে কমপ্লেন না, আমার যে ইনসিডেন্টটা হয়েছে সেটা যাতে আমার কারেকশন করা যায়, ওই এররটা বারবার যাতে না হয়, ফার্দার হ্যাপেনিং অফ দ্য ইনসিডেন্ট যাতে না হয়, সেজন্য আমাদের ইনসিডেন্ট রিপোর্ট করতে হবে। ইনসিডেন্ট রিপোর্ট যদি কোয়ালিটি ডিপার্টমেন্ট থাকে তারা এইসব ডিল করে, না হয় কোয়ালিটি ম্যানেজার যদি থাকে, কোয়ালিটি ম্যানেজার ইনসিডেন্ট রিপোর্ট গুলো ডিল করবে। সো কলেজ অফ প্যাথোলজিস্টের যে গাইডলাইন সেখানে বলা আছে এনশিওর দ্যাট অল ইনসিডেন্টস আর রিপোর্টেড। সো ইনসিডেন্ট রিপোর্ট এরকম আমরা বলি হচ্ছে, একটা হচ্ছে নেয়ার মিস, আরটাকে বলে হচ্ছে সেন্টিনাইল ইভেন্ট। নেয়ার মিস মানে হচ্ছে যে প্রবলেমটা পেশেন্টের কোনো ক্ষতি করতো না, সেটা হচ্ছে নেয়ার মিস। সো নেয়ার মিস হলো আমরা কিন্তু ইনসিডেন্ট রিপোর্ট করব। আরটা হচ্ছে সেন্টিনাইল ইভেন্ট। সেন্টিনাইল ইভেন্ট মানে হচ্ছে যে এররটা পেশেন্টের ক্ষতি করে ফেলতে পারতো। সো মপ ফ্লোরে মপ দেওয়া হচ্ছে, ফ্লোর ভিজা, ওখানে কোনো কশন বোর্ড দেওয়া হয়নি, একটা পেশেন্ট হেঁটে যাওয়ার সময় পড়ে গেল, এটা হচ্ছে সেন্টিনাইল ইভেন্ট। তো এটার জন্য আমাকে অবশ্যই রিপোর্ট করতে হবে, যাতে ফ্লোরে মপ দেওয়ার সময় আমার অবশ্যই কশন বোর্ড দিতে হবে, কোনো পেশেন্ট বা পেশেন্টের অ্যাটেন্ডেন্ট, ইভেন আমরাও যদি হেঁটে যাই, যে মপ দিচ্ছে সে তাদের সতর্ক করে। সো এই ইনসিডেন্ট অনেক রকমের, শুধু ল্যাব রিপোর্ট এরর হলে যে ইনসিডেন্ট করতে হবে সেটা না, ইনসিডেন্ট বিভিন্ন ইস্যুতে আমরা ইনসিডেন্ট করতে পারি। আমার একটা স্যাম্পল ল্যাবে স্পিলেস হয়ে গেল, হাত থেকে পড়ে গেলে স্যাম্পল গুলো পড়ে গেল, তাহলে এটা একটা ইনসিডেন্ট, এটারও আমার রিপোর্ট করতে হবে। মানে এই স্পিলেস ম্যানেজমেন্ট আমি কিভাবে করব, কোথায় স্যাম্পল গুলো কালেক্ট করবে, কি করবে, সেটা আমার জানতে হবে। সো ইনসিডেন্ট রিপোর্ট আমরা অ্যাপোলোতে এভাবে সফটওয়্যারের মাধ্যমে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 করলে আমার ইনসিডেন্ট রিপোর্ট হয়ে যেত। এটা হচ্ছে একটা ইনসিডেন্ট রিপোর্টের এক্সাম্পল সফটওয়্যার।
এটা microbiology lab incident. On 6 February, microbiology lab received aerobic CS urine of the patient named by Baby Taslima Khatun. While report entry, the name was found to be changed. Afran Binte Jamal, UHID and other information unchanged. No information was given to the lab regarding this name change. তাহলে এটা একটা আমি স্যাম্পল রিসিভ করে একটা নামে আবার রিপোর্ট করতে গিয়ে অন্য নাম পাচ্ছি, কিন্তু তার ইউএইচআইডি নাম আইডেন্টিফিকেশন প্রবলেম। সো এই আইডেন্টিফিকেশন প্রবলেমটা কেন হলো, এই জিনিসটা ইনসিডেন্ট রিপোর্ট করার পরে রুট কজ অ্যানালাইসিস হবে। রুট কজ অ্যানালাইসিস পর এটার একটা কারেক্টিভ অ্যাকশন বা একটা প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া হবে। এটাই হচ্ছে ইনসিডেন্ট। আরেকটা যেমন হচ্ছে এটা 14 June 2007, while the patient was admitted in 5C, input was given for TB goal. আমি ইগ্রা যেটা সেটার জন্য sample was shown collected in hospital management system, but physically no sample reached the lab. On 8/7/2, patient came for report on OPD basis and problem was identified. তাহলে patient discharge হওয়ার আগে কোয়ান্টিফায়ার গোল্ড টেস্ট অর্ডার করা হয়, পেশেন্ট ডিসচার্জ হয়ে চলে যায়, পেশেন্টের থেকে টাকা নেওয়া হয়, বাট পেশেন্ট থেকে কোনো স্যাম্পল কালেক্ট করা হয় না এবং এটা ইনপুট দেওয়া হয়। পরে পেশেন্ট যখন রিপোর্ট নিতে আসে কোনো টেস্ট করা হয় না। এটা ইন্টেলিজেন্স। তাহলে এটা রুট কজ অ্যানালাইসিস করতে হবে। এই জিনিসটা যাতে ফার্দার না হয়, তাহলে সেটার জন্য একটা ব্যবস্থা নিতে হবে যে যাতে পেশেন্ট এসে পেশেন্টের হ্যারাসমেন্ট না হয়। এই জিনিস ইনসিডেন্ট গুলো আমাদের করতে হবে। তো এটা একটা ইন্ডিয়ান একটা ডক্টরদের ওয়েবসাইট আছে, সেখানে এই জিনিসটা আমি পাই। বিসাইড ইউর ক্লিনিক্যাল শিফট দেয়ার আর 5 থিংস দ্যাট প্রোটেক্ট ইউ ফ্রম মেডিকেল লিগাল ইস্যু। সেটা হচ্ছে আমাদের সব সময় মনে রাখতে হবে 5টা জিনিস মনে রাখতে হবে। কমিউনিকেশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং ডকুমেন্টেশন। শুধু কমিউনিকেশন করলে হবে না, ডকুমেন্টেশন এবং কমিউনিকেশন অফ দ্য ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন অফ দ্য কমিউনিকেশন অ্যান্ড প্রিজার্ভেশন অফ দ্য ডকুমেন্টেশন। আমি পেশেন্টের পাস বিপি দেখলাম, ক্লিনিশিয়ানদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি পেশেন্টের পাস বিপি দেখলাম কিন্তু আমি ডকুমেন্ট করি নাই। হ্যাঁ, আবার পেশেন্টকে আমি বললাম আপনার এই অবস্থা, আপনি এখনই একটা ক্লিনিকে ভর্তি হন, সেটা আমি ডকুমেন্টেশন করি নাই। তাহলে যে কোনো সময় কিন্তু মেডিকেল লিগাল ইস্যুতে আমরা পড়ে যাচ্ছি। সো এই 5টা জিনিস, কমিউনিকেশন, ডকুমেন্টেশন, কমিউনিকেশন অফ ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন অফ কমিউনিকেশন অ্যান্ড প্রিজার্ভেশন অফ দ্য ডকুমেন্টেশন, এই জিনিসগুলো যদি আমরা করি, ল্যাবে হোক, ক্লিনিশিয়ান যারা আছে তারা হোক, তাহলে আমরা কোনো সময় বিপদে পড়বো না। সো কস্ট অফ, আমার প্রায় শেষ, আর 5-10 মিনিট সময় নিব। কস্ট অফ কোয়ালিটি। তো কস্ট অফ কোয়ালিটি, কস্ট অফ গুড কোয়ালিটি একরকম, কস্ট অফ পুয়ার কোয়ালিটি একরকম। আমরা একটু দেখি কস্ট অফ গুড কোয়ালিটি আর কস্ট অফ পুয়ার কোয়ালিটি। আমরা সবাই মনে করি কোয়ালিটি করা মানে অনেক খরচের ব্যাপার। বেসিক্যালি আমাদের কস্ট অফ গুড কোয়ালিটি দেখি প্রিভেনশন কস্ট পরে আর অ্যাপ্রাইজাল কস্ট পরে। প্রিভেনশন কস্ট কি? কোয়ালিটি প্ল্যানিং। আমার একটা কোয়ালিটি প্ল্যানিং করতে হবে, সেটার জন্য কিছু কস্ট যাবে। ট্রেনিং, এখন যেমন আমরা যেটা করছি সেটা একটা ট্রেনিং। এই ধরনের ল্যাবে যারা থাকবে তাদের ট্রেনিং এর জন্য একটা কস্ট হতে পারে। প্রোডাক্ট অর সার্ভিস রিকোয়ারমেন্টস হতে পারে। প্রিভেন্টিভ মেইনটেনেন্স, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম আমরা যেটাকে কিউএমএস বলি, এন্ড কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যাক্টিভিটি যেটাকে আমরা কোয়ালিটি ইন্ডিকেটর বলি, এগুলোর জন্য কিছু কস্ট হতে পারে। আর অ্যাপ্রাইজাল কস্ট হচ্ছে কম্পিটিশন অ্যাসেসমেন্ট, কম্পিটিশন অ্যাসেসমেন্ট বা ইভালুয়েশন করা আমাদের টেকনোলজি দিয়ে, ফ্ল্যাবোটমিতে ক্যালিব্রেশন এন্ড কোয়ালিটি কন্ট্রোলের জন্য কিছু কস্ট হতে পারে। প্রফিসিয়েন্সি চেকিং, যেটা এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল। অল্টারনেটিভ অ্যাসেসমেন্ট, ইন্টারনাল অডিটস আমাদের করতে হবে। এন্ড ইন্সপেকশন যদি হয়, ক্লিয়া হতে পারে, ক্যাপ হতে পারে, জেসিআই হতে পারে, সেটার জন্য। তো ওভারঅল কিন্তু কোয়ালিটি হবে এক্সেলেন্ট। আর কস্ট অফ পোর কোয়ালিটি হচ্ছে ইন্টারনাল ফেলিউর কস্ট আর এক্সটার্নাল ফেলিউর কস্ট। ইন্টারনাল ফেলিউর কস্ট হচ্ছে ডাউন টাইম। মেশিন মেইনটেনেন্স রেগুলার বেসিসে আমি করবো না, আমার মেশিনের ডাউন টাইম বেড়ে যাবে, হয়তো মেশিন পড়ে থাকবে। ইনএফিসিয়েন্সিস একটা হতে পারে। ডাটা এন্ট্রি এরর, যেটা বললাম, আমার ডাটা এন্ট্রি এরর হলে আমার 2.5 এর জায়গায় 25 হচ্ছে, 9 এর জায়গায় 9.9 হচ্ছে। মিসিং স্পেসিমেন, তারপর হচ্ছে রিটেস্টিং হবে, রিপেয়ার লাগবে, রিকালেক্টেড স্যাম্পল, ফেলিউর অ্যানালাইসিস। আর এক্সটার্নাল ফেলিউর কস্ট যেটা হবে, কাস্টমার কমপ্লেইন্স করবে প্রচুর, অ্যাট্রিশন হবে, মিসডায়াগনোসিস হবে, হার্ম টু পেশেন্ট, কারেক্টেড রিপোর্টস, আর লস তো আছে। তো ওভারঅল কোয়ালিটি হবে ভেরি পুয়ার। তো consequence of the poor quality হচ্ছে inappropriate action, over investigation, over treatment, mistreatment, আর inappropriate inaction যদি হয়, lack of investigation and no treatment, delayed action, loss of credibility of the laboratory and legal action এর ব্যাপারটা আছেই। So bottom line যেটা হচ্ছে, quality cost but poor quality cost more। এখন আমার ক্লায়েন্ট যদি চাই চিপার কোনো কিছু করে দেওয়ার জন্য, তাহলে আমার প্রোডাক্টটা হবে বেসিক্যালি এরকম। আমি সস্তায় কিন্তু আপনার ভালো জিনিস দিতে পারবো না। আমার কোয়ালিটি যদি করতে চাই, আমার জন্য একটু খরচ করতে হবে, আমার ইনভেস্টিগেশনের প্রাইস হয়তো বাড়বে, বাট কোয়ালিটি দিতে হলে আপনাকে এই কস্টের ব্যাপারটা আসবে। তো কোয়ালিটি অর্গানাইজেশন মানে হচ্ছে আমি একটা কোয়ালিটি রিপোর্ট জেনারেট করা না, আমি একটা কোয়ালিটি ট্রিটমেন্ট দেওয়া না। কোয়ালিটি অর্গানাইজেশন মানে হচ্ছে 3টা গ্রুপ অফ পিপলকে সেফ রাখা। একটা হচ্ছে পেশেন্ট সেফটি, পেশেন্টকে অলওয়েজ আমাদের সেফ রাখতে হবে। কোয়ালিটি
রিপোর্ট দিয়ে পেশেন্ট সেফ থাকছে, বাট একই সাথে যদি পেশেন্ট রাতের বেলা ব্যাগ থেকে পড়ে যায় তাহলে এই কোয়ালিটির আর কোনো ভ্যালু থাকলো না। পেশেন্ট হাঁটতে গিয়ে যদি পানিতে মপ দেওয়া যেমন যদি পড়ে যায় তাহলে এই কোয়ালিটির আর কোনো ভ্যালু থাকলো না। সেফটি অফ দ্য পেশেন্ট অ্যাটেন্ডেন্ট, যারা পেশেন্টের সাথে আসবে তাদের সেফটিও আমাকে এনশিওর করতে হবে। আর সেফটি অফ ইউ অ্যান্ড মি, আমরা যারা অ্যাক্রস দ্য হসপিটাল উইদিন দ্য রুপ আমরা কাজ করি, আমাদের সেফটির ব্যাপার থাকতে হবে। আমি হসপিটালে বা ল্যাবে কাজ করতে গিয়ে যদি আমার হসপিটালে অ্যাকোয়ার্ড ইনফেকশন হয়ে যায় তাহলে সেটা কোনো কোয়ালিটি ল্যাবের কোনো ভ্যালু থাকবে না। সো কোয়ালিটি অর্গানাইজেশন নিয়ে আমার অন্য একটা লেকচার আছে, অন্য কোনো সময় যদি সুযোগ হয় আমি কোয়ালিটি অর্গানাইজেশনটি দিয়ে লেকচারটা দিব। আপাতত এখানে শেষ। টেক হোম মেসেজ হচ্ছে টু এনশিওর দিস সেফটিস উই নিড এ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ফর টোটাল টেস্টিং প্রসেস। তো থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো প্রশ্ন